অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস টাকা পয়সা। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ২ পর্ব আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে প্রথম ২ পর্বের লিংক দিয়ে দিয়েছি। আজকে আমি পড়ব শেষ পর্ব। শুরু করছি তাহলে। ছয় মাসের মাথায় সূর্য আঙ্কেলের কোটা শেষ হয়ে গেল। হোটেলের জন্য আর শেয়ার বিক্রি করা হবে না, কিন্তু সূর্য আঙ্কেল অন্য যেসব প্রজেক্টে হাত দিচ্ছেন সেগুলোর কাজ শুরু হয়ে গেল। এখন রঙ্গনের মাসিক আয় প্রায় ৭,০০০ টাকা, অথচ পুরো টাকাটাই নিপার হাত দিয়ে চলে যাচ্ছে। কি করে টাকা জমানো যায় তা বুঝতে পারছিল না রঙ্গন। ৩ দিন হলো নিপা ওর মা সূর্য আঙ্কেলের সঙ্গে দিল্লি গিয়েছে। দিল্লি থেকে ওরা চলে যাবে হিমালয়ের মাঝখানে সেই হোটেলে। ওরকম অ্যাডভেঞ্চার করার জন্যে বেশ কিছুদিন থেকেই নিপা মুখিয়েছিল। যাওয়ার আগে ওরা দলে টানতে চেয়েছিল রঙ্গনকে। রঙ্গনের ইচ্ছে ছিল না সঙ্গে যাওয়ার। পুরো যাতায়াতের প্লেনের খরচ থেকে শুরু করে দিল্লির হোটেলের বিল তার কাঁধে এসে চাপত। শেষ পর্যন্ত সূর্য আঙ্কেলই তাকে বাঁচালেন। তিনি বললেন, রঙ্গনকে আমি আমার অর্গানাইজেশনের ২ নম্বর করে নিতে চাই। আমরা দুজনেই যদি একসঙ্গে শহর ছেড়ে যাই, তাহলে এদিকটা কে দেখাশোনা করবে? আমার মনে হয় কলকাতা অফিসের জন্য রঙ্গনের এখানেই থাকা উচিত। এর ওপর আর কথা বলা চলে না। রঙ্গন ২ নম্বর হবে, এই আনন্দে নিপা নেচে উঠেছিল। ওহ আঙ্কেল, হাউ সুইট ইউ আর, বলে সূর্য আঙ্কেলের কাঁধ জড়িয়ে ধরেছিল। দৃশ্যটা মোটেই ভালো লাগেনি রঙ্গনের, কিন্তু ওটাকে শিশুসুলভ চাপল্য বলে মেনে নিয়েছিল। ওরা চলে যাওয়ার পর নিজেকে সম্রাটের মতো মনে হয়েছিল রঙ্গনের। তার উপর খবরদারি করার কেউ নেই। হাতে যে টাকা আছে তাতে মৌজ করা যাবে। আপাতত কয়েকটা দিন কোনো কাজ করবে না সে। সকাল থেকে স্কচের বোতল নিয়ে বসেছিল তাই। ইদানিং এই অভ্যেসটা ক্রমশ গাঢ় হচ্ছে। ২-৩ পেগ বাড়তে বাড়তে ৫ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। সাধারণত সন্ধ্যের পর শুরু হয় নিপার জন্য। রাত্রে সে কখন শুচ্ছে বা খাচ্ছে তা দেখার সময় ওর নেই। রোজ পার্টি মিটিং থাকলে সেটা সম্ভবও নয়। নিপা চলে যাওয়ার পর আজ সকালে মনে হলো দিনটা স্কচ খেয়েই কাটিয়ে দেয়া যাক। ঝি চাকরগুলো নাকের ডগায় ঘুরছে, এটা ভালো লাগছিল না। কোনো হোটেলে ঘর নিয়ে দিনটা কাটালে কেমন হয়? রাত দিনে ফোন করবে বলে রিসিভারের দিকে হাত বাড়াতেই সেটা বেজে উঠল। হ্যালো সেন। ইয়েস। আমাকে চিনতে পারছো? থমকে গেল রঙ্গন। এই গলায় কথা বললে সব মেয়েকেই একই রকম মনে হয়। কে কথা বলছে? এই ঢংগুলো আজকাল ভাল লাগে না। সে বিরক্তি চাপল না। নাম বললেই হয়, আমি খুব ব্যস্ত। চমৎকার। ওপাশে যেন দীর্ঘশ্বাস পড়ল। শোনো, আমি তোমাকে এতদিন বিরক্ত করিনি, কিন্তু আজ খুব ইচ্ছে করছে একবার দেখতে। তুমি জানো তোমার সন্তান আমার পেটে। মাথার সমস্ত চুল যেন খাড়া হয়ে দাঁড়ালো। মিসেস চোপড়া, এই মুখটাকে একটু একটু করে বেশ ভুলে গিয়েছিল সে। রঙ্গনের সন্তান ওর পেটে? মিথ্যে কথা। ব্যাপারটা যে সম্পূর্ণ সাজানো নয় তার প্রমাণ কি? তাকে ফাঁদে ফেলার মতলব? কিন্তু কি জন্যে? টাকা চাই? প্রশ্নটা করে নিজের মনে উত্তর দিয়ে ফেলল সে। মিসেস চোপড়া টাকার জন্য তাকে ফাঁসাবেন না। কি করে এই বিশ্বাস এলো সে জানে না, কিন্তু বিশ্বাসটাকে মিথ্যে ভাবতে ইচ্ছে হচ্ছে না। কি চাই আপনার? রঙ্গন দাঁতে দাঁত চাপল। চাইবো? কিচ্ছু চাওয়ার নেই আমার। না চাইতেই তো শরীরে পেয়েছি। প্রতি মাসে দাসবাবু ডিভিডেন্ড এনে দিচ্ছে লুকিয়ে। আর কি চাওয়ার থাকতে পারে, তাই না? তবু যে কি হলো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। একবার আসবে? খুব নরম শোনালো মিসেস চোপড়ার গলা। কোথায়? আমার এখানে, যে ঘরে তুমি শেষবার এসেছিলে। চোপড়া সাহেব নেই? থাকলে কি তোমাকে ডাকতে পারতাম? আজ সকাল থেকে ও খুব ব্যস্ত একটা কেস নিয়ে, সন্ধ্যের আগে ফিরতে পারবে না। তুমি বাইরে এসো, এই ধরো রাত দিনে। রঙ্গন ওই বাড়িটার কাছাকাছি যেতে চাইছিল না। সে নিজে ক্রিমিনাল নয়, মিসেস চোপড়া চেয়েছিল বলেই সেই ঘটনাটা ঘটে গিয়েছিল। তবু বারবার ওই ঘরে যাওয়ার কোনো অর্থ নেই। আমার পক্ষে বেশি হাঁটাহাঁটি করা সম্ভব নয় যে। কেন? এসেই দেখো। তোমার ভয় নেই চোপড়া ফিরবে না? যে ক্লায়েন্টের কেস তাকে তুমি এনে দিয়েছিলে।
ওর কেস নাকি খুব খেটে করতে হয়। কার কেস? রঙ্গনের গলায় নিরাসক্তি। সেই যে মিস্টার গুপ্তা, যার প্রচুর টাকা আছে। মাথার ভেতরটা ঝনঝন করে উঠল রঙ্গনের। চোপড়ার সঙ্গে মিস্টার গুপ্তার যোগাযোগ হয়েছে। তাকে বাদ দিয়ে চোপড়া কাজ করছে। গুপ্তা বলেছিল যে সে নিজের পরিচয় গোপন রাখতে চায়। এক্ষেত্রে কি হলো? রঙ্গনের মনে হচ্ছিল এরা দুজন তাকে লেঙ্গি দিয়েছে। উত্তেজনাটা মাথার মধ্যে হঠাৎ এমন পাক খেল যে সে চিৎকার করে উঠল, অলরাইট, আমি যাচ্ছি। আর তখনই কলিং বেল বেজে উঠল। রিসিভার নামাতে নামাতে রঙ্গন শুনল চাকরটা ছুটে যাচ্ছে দরজা খুলতে। এখন মাত্র 11টা। এই সময় আবার কে এলো? স্কচের গ্লাসটা তুলে এক চুমুকে খালি করে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল রঙ্গন। চাকরটা তখন দরজায়। সাব, অফিসওয়ালা মেম সাব আয়া। চোখ কুচকে তার দিকে তাকালো রঙ্গন। অফিসওয়ালা মেম সাব মানে আত্রেয়ী। সোফা ছেড়ে উঠতে গিয়ে মনে হলো বেশি কষ্ট হবে। এভাবে গা এলিয়ে শুয়ে থাকতেই আরাম। সে ইশারা করলো ওকে ভেতরে পাঠিয়ে দেওয়ার জন্য। চোখের পলক ফেলতে না ফেলতেই আত্রেয়ী দরজায়। মর্নিং। এভাবে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি টেলিফোনও করতে পারতাম, কিন্তু পাশের ঘর থেকে টেলিফোনে কথা বলবো, বিশেষ করে আপনি যখন একা। মোহিনী হাসি হাসবার চেষ্টা করলো আত্রেয়ী। নেশা যে হয়েছে তা বুঝতে পারছে রঙ্গন, নইলে আত্রেয়ীকে তার সুন্দর লাগছে কেন? শরীরে সম্পদ আছে মেয়েটার, কিন্তু মুখ, ওই মুখের দিকে তাকালে অন্ধ না হলে হৃদয়ে প্রেম জাগা মুশকিল। হাত বাড়িয়ে সোফা দেখিয়ে দিল রঙ্গন, বসো। বাহ, কি সুন্দর আপনি বললেন। এতদিন ধরে যে কেন এমন ব্যবহার করেছিলেন বুঝতে পারছিলাম না। মিসেস সেনকে এত ভয় করেন আপনি? বলতে বলতে সোফায় শরীর এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে দিল আত্রেয়ী। তারপর বলল, কি খাচ্ছেন? স্কচ খাবে? হুম, ওটি পারবো না। সূর্য পারেনি আমাকে খাওয়াতে, তো আপনি। যাক, যে জন্য এসেছিলাম। আপনি সূর্যের কাছ থেকে কোনো খবর পেয়েছেন? কি খবর? ওরা ঠিকঠাক পৌঁছেছে কিনা? কোনো দরকার নেই আমার। হেসে উঠল আত্রেয়ী। খুব সাহস দেখছি। সূর্য বলেছে আপনাকে রাস্তা থেকে তুলে এনে এখানে বসিয়েছে। তখন খুব বোকা ছিলেন আপনি। সূর্য আঙ্কেল এ কথা বলেছে? আমি বিশ্বাস করি না। রঙ্গনের গলার স্বর জড়িয়ে আসছিল। কিন্তু তুমি ওকে সূর্য সূর্য বলো কেন? হি ইজ আওয়ার বস। তাছাড়া তোমার চেয়ে অনেক বড় বয়সে। আবার খিলখিলিয়ে হেসে উঠল আত্রেয়ী। হাসির দমকে কাঁধ থেকে আঁচল গেল খসে। আঁচলটা টেনে নিতে নিতে হাসি থামালো সে। আমার বন্ধু। এই শরীরটার জন্য আমি বন্ধুত্ব কিনেছি। অতএব আমার সঙ্গে ওর সম্পর্ক খুব নিবিড়। বুঝলেন মশাই? আপনার সঙ্গে বাজে কথা বলতে আমি আসিনি। কাল থেকে সূর্যকে ট্র্যাঙ্ক কল করে আমি হয়রান হয়ে গেলাম। আপনার স্ত্রী শাশুড়িকেও লাইনে পাচ্ছি না। যে হোটেলে ওদের ওঠার কথা সেখানে ওরা ওঠেনি। বোতল থেকে আর কিছুটা গ্লাসে ঢেলে জল মিশিয়ে নিল রঙ্গন। দিল্লিতে হোটেল একটাই নেই, এ নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। আত্রেয়ী ব্লাউজের ভেতর থেকে রুমাল বের করে সযত্নে চিবুকের ঘাম মুছল। মানে হতো না যদি গতকাল হেড অফিসে ফোন করে কানেকশন পেতাম। রিং হচ্ছে, অথচ কোনো স্টাফ ধরছে না। ফলে নিজেই গেলাম সেখানে। সামনের মাস শুরু হতে 3 দিন বাকি। ডিভিডেন্ড যাদের দিতে হবে তাদের লিস্ট সময় মতো পাঠিয়ে দিয়েছে। সেটা সূর্য অ্যাপ্রুভ না করে গেলে মুশকিলে পড়তে হবে। গিয়ে দেখলাম অফিসের দরজায় তালা ঝুলছে। স্টাফরা সামনে ভিড় করে দাঁড়িয়ে। কে তালা দিল, চাবি কার কাছে, কেউ বলতে পারছে না। সূর্যের সঙ্গে কথা না বললে তালা ভাঙতেও পারছি না। সমস্ত ব্যাপারটাই রহস্যজনক। তাই ট্রাঙ্ক কলে সূর্যকে খুঁজেছি। এবার বুঝতে পারছেন? এক ঢোক হুইস্কি গলা দিয়ে চালান করতে করতে রঙ্গন বলল, কেউ হয়তো ইয়ার্কি মেরেছে। তালা ভেঙে ফেলুন। আপনি হুকুম দিচ্ছেন? ইয়াস। কিন্তু সূর্য? ওফ, আমি এই অর্গানাইজেশনের নাম্বার 2। আমি যখন বলছি তখন আপনার দ্বিধা হচ্ছে কেন? সূর্য আঙ্কেলের সঙ্গে আপনার যাই সম্পর্ক থাকুক, এখানে আমি আপনার সিনিয়র। যান, যা বলছি তাই করুন। চিৎকার করে উঠল রঙ্গন। বেশ, কিন্তু আপনি রিটেন অর্ডার দিন। কেন? আমার মুখের কথার দাম নেই? হো, অফিসিয়াল রেকর্ড। আপনাকে দেখে তো মনে হয় না বুদ্ধির ব্যবহার জানেন। বেশ, ওখানে কাগজ কলম রয়েছে, লিখে আনুন, সই করে দিচ্ছি। হাত বাড়িয়ে টেবিলটা দেখিয়ে দিল রঙ্গন। স্প্রিং এর মতো উঠে এলো আত্রেয়ী।
টেবিলে ঝুঁকে খসখস করে লিখে নিয়ে রঙ্গনের সামনে বাড়িয়ে দিল। রঙ্গন ওর মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আর কি বললে? এ মাসে ডিভিডেন্ড দেয়া যাবে না? তাহলে তো তালা ভাঙতেই হবে। হাত বাড়িয়ে কাগজটা নিল সে। রঙ্গন সেন এই মর্মে হুকুম দিচ্ছে যে তালা ভেঙে অফিসের স্বাভাবিক কাজকর্ম শুরু করতে। তলায় সই করে দিল রঙ্গন। হঠাৎ ওর মনে হলো নেশার ভার যেন খুব দ্রুত পাতলা হয়ে যাচ্ছে। আত্রেই চলে যাচ্ছিল, রঙ্গন ডাকল, শোনো, যেভাবেই হোক তুমি ব্যাপারটা ম্যানেজ করো, আমি তোমার উপর নির্ভর করছি। আত্রেই চলে যাওয়ার পর কিছুক্ষণ ঝুম হয়ে পড়ে রইল রঙ্গন। ব্যাপারটা কি হলো? সূর্য আঙ্কেল কি এসব জানেন? আজ বাদে কাল শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড নিতে আসবে। তাদের সামলাবে কে? কোথাও নিশ্চয়ই ভুল হয়ে গেছে। তেমন দরকার হলে আজ বিকেলের ফ্লাইটে সে দিল্লি যাবে। হুইস্কির বোতলের দিকে তাকিয়ে মাথা নাড়ল সে। তারপর উঠে দাঁড়ালো। ফ্ল্যাটের দরজা পেরিয়ে বারান্দায় পা দিয়ে রঙ্গন দেখল অফিসের দরজা খোলা। ঘোষকে দেখতে পেল সে। কিছু একটা টাইপ করছে। ওকে দেখে মুখ তুলতেই রঙ্গন বলল, আত্রেইকে বললেন দিল্লিতে কন্ট্রাক্ট করতে, যে করেই হোক, নইলে আজ সন্ধ্যের ফ্লাইটে আমি সেখানে যাব। রাস্তায় নেমে দাঁড়াতেই একটা গাড়ির দরজা খুলে গেল। এই গাড়ি তার, কিন্তু পছন্দটা নিপার। ড্রাইভারও ওরই পছন্দের। ঠিকানাটা বলে রঙ্গন চোখ বন্ধ করল। সবই নিপার, সে শুধু পাহারা দিয়ে বেড়াচ্ছে। কিন্তু নিপা আর ওর মা গেল কোথায়? কোন হোটেলে উঠেছে ওরা? নিপাও পৌঁছে ফোন করতে পারত। এমনও হতে পারে ওরা দিল্লিতে পা দিয়েই হিমালয়ে চলে গিয়েছে। ফলে আত্রেই টেলিফোনে ধরতে পারছে না। গাড়িটা থামতে খেয়াল হলো রঙ্গনের। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে সে সিঁড়ি ভেঙে ওপরে চলে এলো। দাসবাবু খাতা লিখছেন। ওকে দেখে নমস্কার করে বললেন, কি আশ্চর্য, আপনি এখানে স্যার? দরকার আছে। চোপড়া কোথায়? খুব নিরাসক্ত গলায় বলল রঙ্গন। সাহেব তো গুপ্তা সাহেবের কেস নিয়ে ব্যস্ত। একটু আগে ফোন করেছিলেন, 4টে নাগাদ ফিরবেন। বসুন স্যার। আপনারা যে শেয়ার কিনেছেন তা চোপড়া জানে? না স্যার, মিসেস চোপড়া অবশ্য জানাননি। উনি আছেন? নিশ্চয়ই, এখন তো ওঠানামা করা ডাক্তারের বারণ। কথাটা শেষ করে দাসবাবু হাসলেন কিনা বুঝতে পারল না রঙ্গন। সে আর সময় নষ্ট না করে তেতলায় উঠে এসে বেলে হাত দিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর দরজা খুলল। মিসেস চোপড়া উজ্জ্বল মুখে হাসলেন। এসো, কি ভাগ্য আমার। রঙ্গন অবাক হয়ে দেখছিল। কি বেঢপ চেহারা হয়েছে মিসেস চোপড়ার। ওই রোগা শরীরের মধ্যদেশ স্ফীত হয়েছে এমন বিকটভাবে যে যে কোনো মুহূর্তেই ফেটে পড়তে পারে। মুখ শুকিয়ে আরো ছোট্ট হয়ে গিয়েছে। সমস্ত সত্তা একত্রে দুমড়ে উঠল। রঙ্গন কোন রকমে বলল, কেন ডেকেছেন? দরজায় দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। ও এখন ফিরছে না। ফিরে যেতে গিয়েও পারল না রঙ্গন। ঘরে ঢুকে সোফায় এমন সংকুচিত হয়ে বসলো যে সেটা মিসেস চোপড়ারও দৃষ্টি এড়ালো না। দরজা বন্ধ করে মিসেস চোপড়া বললেন, আমি খুব খারাপ দেখতে হয়ে গেছি, তাই না? এ প্রশ্নের জবাব কি দেবে রঙ্গন? খুব সন্তর্পণে উল্টো দিকের সোফায় বসে মিসেস চোপড়া বললেন, তুমি কেমন আছো? ভালো। কি ব্যাপার? হুম, মিথ্যে বলছো। ভালো থাকলে কেউ মদ খায় না। রঙ্গন বুঝলো তার নেশা কেটে গেলেও গন্ধ ছাড়েনি। সে হাসল। উঁচু তলায় থাকলে মদ খেতেই হয়। তাই হবে হয়তো, আমি জানি না। তারপর নিজের পেটে হাত রেখে মিসেস চোপড়া বললেন, আজ সকাল থেকে অনবরত লাথি খাচ্ছি। এ ছেলে না হয়ে যায় না, তাই তোমার কথা মনে হচ্ছিল। চোপড়া তো কোনোদিন আমাকে মা করতে পারতো না। তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আমি জানতাম ডাকলে তুমি আসবেই। আমার একটা ইচ্ছে পূর্ণ করো। কি? সন্দিগ্ধ চোখে তাকালো রঙ্গন। একদিনের আনন্দের বিনিময়ে এত সব বোঝা যদি বইতে হয়। মিসেস চোপড়া ধীরে ধীরে ভিতরে উঠে গেলেন। রহস্যটা বুঝতে পারছিল না রঙ্গন। মতলবটা কি? আর কোনো ফাঁদে পা বাড়াচ্ছে না সে। এখন শরীরের যে অবস্থা, ওসব বাসনা নিশ্চয়ই হবে না। মিসেস চোপড়া দরজায় এসে দাঁড়ালেন। এসো। রঙ্গন ওকে অনুসরণ করে পাশের ঘরে গিয়ে হকচকিয়ে গেল। টেবিলে খাবার দেয়া হয়েছে, অন্তত 10-12 রকম মেনু। মিসেস চোপড়া লাজুক হাসল। এ সবই আমার বানানো। কেমন হয়েছে জানি না, তুমি খেতে বসো। আমি আমি খাবো?
আঁতকে উঠল রঙ্গন। হ্যাঁ, তোমাকে খাওয়াবো বলে এত রেঁধেছি। তুমি খাবে আর আমি দেখব। বড় স্বাদ আমার। তোমাকে আমার স্বাদ মিটিয়ে খাওয়াতে পারলে এর মঙ্গল হবে। নিজের পেটে পরম মমতায় হাত রাখলেন মিসেস চোপড়া। রঙ্গনের মনে হলো একটি অশরীরী অস্তিত্ব তাকে স্পর্শ করছে। মিসেস চোপড়ার হাসি, ওই স্ফীত উদর এবং ভাবী সন্তানের কথা সে স্পর্শটাকে আরো উস্কে দিচ্ছিল। এখান থেকে পালিয়ে যাওয়া দরকার। সে বলল, আমাকে যেতে দিন, এসব খাওয়ার সময় নেই আমার। তুমি খাবে না? প্রায় আর্তনাদ করে উঠলেন মিসেস চোপড়া। না, তাছাড়া এরকম পাগলামো আর করবেন না। মুখ ঘুরিয়ে কথাগুলো ছুঁড়ে দিল রঙ্গন। সঙ্গে সঙ্গে ওই শরীর নিয়ে প্রায় ছুটে এলেন মহিলা। তুমি খাবে না? ওর চোখ বিস্ফোরিত। সমান হয়ে আসা বুক ওঠানামা করছে। আমি পাগল? রঙ্গন মিসেস চোপড়ার চেহারা দেখে ঘাবড়ে গেল। এই রূপ কখনো দেখেনি সে। এক পা পিছিয়ে গিয়ে কথা ঘোরাবার চেষ্টা করল। এখন তো খাওয়ার সময় নয়। তাছাড়া আমাকে লুকিয়ে এইভাবে খাওয়ানো ঠিক নয়। ঠিক নয়? ও, যেদিন টাকার লোভে লুকিয়ে এসে আমাকে ভোগ করে চলে গেলে সেদিন সেই ঠিক বেঠিক কোথায় ছিল? কোথায় ছিল বলো? রঙ্গনের দুহাত ধরে ঝাঁকুনি দিলেন মিসেস চোপড়া। কিন্তু সেদিন কি পুরোটাই আমার ইচ্ছেই হয়েছে? নিজেকে বাঁচাবার শেষ চেষ্টা করল রঙ্গন। চোখ বড় বড়, মুখে অদ্ভুত হাসি ফুটল মিসেস চোপড়ার। দুহাত না হলে তালি বাজে না, জানি। কিন্তু আমি ভেবেছিলাম চোপড়া খুব খুশি হবে। ও হয়তো বুঝতে পারবে না কিছু। কিন্তু আমি হেরে গেলাম। চোপড়া আমার কাছে খুশি হবার ভান করে। ভান করে? রঙ্গন আর্তনাদ করে উঠল। কি করে বুঝলেন? মেয়েরা বুঝতে পারে। এই সন্তান যে ওর নয় সেটা বোঝাবার জন্য ও বেশি রকমের বাড়াবাড়ি করে। কিন্তু তা হোক, তোমাকে ওই খাবার পুরোটা খেয়ে তবেই এখান থেকে যেতে হবে। চোখ পাকালেন মিসেস চোপড়া। আপনি অবুঝ হবেন না। রঙ্গন বাইরের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মিসেস চোপড়ার কণ্ঠ উচ্চ গ্রামে উঠল। দাঁড়াও, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি চেঁচিয়ে বলবো তুমি আমার ইজ্জত নিয়ে যাচ্ছ। ওই দৃষ্টির সামনে দাঁড়িয়ে রঙ্গনের মনে হলো তার মেরুদণ্ড যেন কেউ খুলে নিয়েছে। থপথপে পা ফেলে খাবার টেবিলে ফিরে গেল সে। সুস্বাদু, কিন্তু রঙ্গনের কাছে স্বাদহীন। খাবারগুলো যন্ত্রের মতো মুখে তুলতে লাগলো সে। খানিকটা দূরে একটা চেয়ারে বসে পরম তৃপ্তির সঙ্গে এই দৃশ্যটা গিলতে লাগলো মিসেস চোপড়া। রঙ্গনের মনে হলো নিজেই নিজের পিণ্ড খাচ্ছে। চোখ বন্ধ করে গাড়ির পেছনের দিকে পড়েছিল রঙ্গন। সমস্ত শরীর গুলিয়ে উঠছে। ওই উন্মাদ রমণী সমস্ত খাবার তাকে খেতে বাধ্য করেছে। একটু বমি করতে পারলে ভালো হতো। রঙ্গনের মনে হচ্ছিল এই 1 ঘন্টা ওর বয়স যেন 20 বছর বাড়িয়ে দিয়েছে। ড্রাইভার গাড়িটা থামানো মাত্র একটি উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। স্যার, স্যার, থামবেন না, ভীষণ বিপদ। রঙ্গন চোখ খুলল। গাড়ির দরজায় ঘোষকে দেখতে পেল সে। উত্তেজনায় থরথর করে কাঁপছে। সে কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে উঠে পড়ল ঘোষ। চালাতে বলুন স্যার, এখান থেকে বেরিয়ে যেতে বলুন। ড্রাইভার বিস্মিত চোখে ওদের দেখছিল। রঙ্গন ইঙ্গিত করলো চালাতে। গাড়ি ডালহৌসি স্কোয়ারে ঘুরে দক্ষিণ দিকে মোড় নিতে ঘোষবাবু যেন একটু শান্ত হলেন। সর্বনাশ হয়ে গেছে স্যার। একটুও নড়ল না রঙ্গন। তার পেটের ভেতর গোলাচ্ছে। শুধু ইশারায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সিবিআই। ঘোষবাবু যেন হেঁচকি তুললেন। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল রঙ্গনের। সিবিআই? হ্যাঁ স্যার, হেড অফিসে রেইড হয়েছে। ওরা সিল করে দিয়েছে। মিস রায় একটুর জন্য বেঁচে গেছেন। আপনার অর্ডার নিয়ে ওখানে গিয়ে তালা ভেঙে কাজ শুরু করে দিয়েছিলেন উনি। আমাদের অফিস থেকে যে লিস্ট পাঠানো হয়েছিল সেইটা আর চেক বই নিয়ে বেরিয়ে আসার সময় রেড শুরু হয়। ওকে ওরা বুঝতে পারেনি। বাইরে থেকে আমায় টেলিফোন করেন মিসেস রায়। সমস্ত কাগজপত্র নিয়ে খাদি গ্রামোদ্যোগের কাছে চলে আসতে বললেন। আমি সেগুলো ওর হাতে দিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ঘোষবাবু। কি হবে স্যার? আমার যে 5,000 টাকা শেয়ার কেনা আছে। সিবিআই রেড করতে গেল কেন? জানি না স্যার। যে কোনো মুহূর্তে আপনার ফ্ল্যাটের অফিসে আসতে পারে। আমি এখন কি করব? প্রায় কেঁদে ফেললেন ঘোষবাবু। ঘাবড়াচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সোজা হয়ে বসল রঙ্গন। মিস রায় কোথায়? উনি রাত দিন হোটেলে আপনার জন্য অপেক্ষা করছেন।
রাত দিন চমকে উঠল রঙ্গন। ওই হোটেলটার কথাই না আজ সকালে সে ভেবেছিল। কি করে যে মিলে যায়? ঘোষবাবু বললেন, ওখানে বড় সাহেবের সারা বছরের জন্য ঘর নেওয়া আছে। আমি এই মিস রায়কে খুব খারাপ ভাবতাম, কিন্তু স্যার উনি আজ খুব খেটেছেন। ঠিক আছে, আপনি এখানে নেমে যান, সন্ধে পর্যন্ত আমাদের অফিসের সামনে থাকবেন। যদি দেখেন সিবিআই ওখানে গিয়েছে তাহলে রাত দিনে চলে আসবেন, বুঝলেন? রঙ্গন ড্রাইভারকে থামতে বলল। স্যার, ওখানে যেতে আমার ভয় করছে। কোনো ভয় নেই, আড়াল থেকে দেখবেন, যান। গাড়ি থেকে প্রায় জোর করে ঘোষবাবুকে নামিয়ে দিয়ে রঙ্গন রাত দিনে চলে এলো। রিসেপশনে এগিয়ে যেতে যেতে ওর খেয়াল হলো, সূর্য আঙ্কেল যদি নিজের নামে ঘর বুক না করে থাকেন, কি করা যায়? রিসেপশনিস্ট চোখ না তুলে বললেন, বলুন। আমার নাম রঙ্গন সেন, কোনো ইনফরমেশন কেউ রেখেছেন? ঘরের নম্বরটা বলে কাজ করতে লাগলেন ভদ্রলোক। মুখ তুলে দেখবার প্রয়োজন বোধ করলেন না। রঙ্গন বুঝল এদের এরকম অভিজ্ঞতা আছে। নির্দিষ্ট ঘরের দরজায় বোতাম টিপতেই কেউ খুলল না। দ্বিতীয়বার টেপার পর শটান পাল্লা টেনে ধরল আত্রেই। রঙ্গনকে দেখে ওর আর একটা হাত বুক থেকে নেমে এলো। ও, আপনি? আসুন। ঘরে ঢুকে দরজা বন্ধ করলো রঙ্গন। আত্রেই ততক্ষণে ফিরে গেছে বিছানায়। রঙ্গন দেখল বিছানার পাশে রাখা অ্যাশট্রেতে সিগারেট জ্বলছে। সেটাকে দু আঙুলে তুলে নিয়ে আত্রেই বলল, শেষ পর্যন্ত শেষের সেদিন চলে এলো। সূর্য না এলে আমরা কেউ বাঁচব না। মানে? চিৎকার করে উঠল রঙ্গন। সিবিআই এখন আমাদের খুঁজবে। বাট হোয়াই? পাবলিকের টাকা নিয়ে প্রতারণা করেছে সূর্য, আর আপনি ওকে সেই প্রতারণা করতে সাহায্য করেছি। না, আমাদের পালাবার কোনো উপায় নেই যদি সূর্য এসে সামাল না দেয়। ও কি, আপনি ওরকম করছেন কেন? এগিয়ে এলো আত্রেই। ততক্ষণে টয়লেটে ঢুকে পড়েছে রঙ্গন। হড়হড় করে মুখ থেকে বেরিয়ে আসছে ঠেসে পোড়া খাবার আর স্কচ। সমস্ত পেট খালি হয়ে যাওয়ার পর যেন ধাতস্থ হলো রঙ্গন। তোয়ালেতে মুখ মুছে ঘুরে দাঁড়াতেই সামনে আত্রেই। কি হলো? মাথা নেড়ে রঙ্গন বলল, কিছু না। তারপর ঘরে ঢুকে বিছানায় শরীর এলিয়ে দিল ধীরে ধীরে। আত্রেই ঘরের মাঝখানে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আপনি এখনো ড্রাঙ্ক? মাথার ভেতরটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, কিন্তু শরীর আচমকা দুর্বল হয়ে পড়ল। রঙ্গন তবু চোখ খুলল। না, ড্রাঙ্ক নয়। কাঁধ ঝাঁকালো আত্রেই। কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে ওর। চোখের ওপর থেকে হাত সরালো রঙ্গন। বলুন, আপনি কি বিপদটা বুঝতে পারছেন? না, সিবিআই কেন রেড করছে? আমরা পাবলিক মানি নিয়ে প্রতারণা করছি। আমরা? কি বলছেন আপনি? সিবিআই এর ধারণা। ধারণা হলেই হবে? প্রমাণ কোথায়? তাছাড়া পাবলিক টাকা দিয়েছে নিজে থেকে, আমরা জোর করে নেইনি। তাছাড়া প্রত্যেককে আমরা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছি। ওই টাকায় হোটেল প্রায় শেষ হয়ে এলো। উত্তেজনায় উঠে বসলো রঙ্গন। নো নো, আমাদের কোর্টে যাওয়া উচিত। আত্রেই খুব ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল। সেই হোটেল আপনি নিজের চোখে দেখেছেন? কোন আইনে আছে বিজনেস শুরু হবার আগেই ডিভিডেন্ড দিতে হবে? তাহলে দিচ্ছিলাম কেন? হোটেল নেই? রঙ্গনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি জানি না, তবে অফিসের দরজায় যখন তালা দিয়ে গিয়েছে তখন সূর্য জানে এরকম একটা হবে। আমার মন বলছে সে আর ফিরবে না। আত্রেই সিগারেটের অবশিষ্ট অংশটুকু অ্যাশট্রেতে গুজল। সূর্য আমাদের সঙ্গে খেলা করতেও পারে। কি যাতা বলছো? সূর্য আঙ্কেল নিপার মায়ের ঘনিষ্ঠ পরিচিত। এ ধরনের সন্দেহ করার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। রঙ্গন উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। আমি কিছুই বলছি না, সম্ভাবনার কথাগুলি জানাচ্ছি। রঙ্গন, আমি তোমার চেয়ে সূর্যকে ভালো করে চিনি। কি চেনো? এইসব প্রজেক্টের কথা ভাবতা? আমার বিশ্বাস করতে কষ্ট হতো ব্যবসা শুরু হবার আগেই কি করে ডিভিডেন্ড দিচ্ছিল সূর্য। আমি ওকে জিজ্ঞাসা করেও সঠিক উত্তর পাইনি। ওই হোটেলের কথাই আমরা শুনেছি, কিন্তু কেউ চোখে দেখিনি। আর এই তালা দেওয়ার কথাটা আমি ভুলতেই পারছি না। তুমি আর কি জানো? আমি আমি আর কিছুই জানি না। এতক্ষণে সিবিআই বোধহয় আমার চেয়ে অনেক বেশি জেনে গেছে। কিন্তু আমি সূর্যকে ছাড়ব না। ও আমাকে কথা দিয়েছিল দিল্লি থেকে ফিরে এসে আমাকে 2 লক্ষ টাকা দেবে। এখন আমি বুঝতে পারছি। থামলো আত্রেই। তারপর ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে নিজেকে দেখতে লাগলো। কেন?
তোমাকে 2 লক্ষ টাকা দেবে কেন সূর্য আঙ্কেল? আমি সন্দেহ করতে আরম্ভ করেছিলাম, তাই। কিন্তু তুমি কি করবে রঙ্গন? কত টাকার শেয়ার বিক্রি করেছো তুমি? আমি? রঙ্গনের দুটো ঠোঁট হাঁ হয়ে গেল। যারা শেয়ার কিনেছে তারা এসে তোমার কাছে টাকা ফেরত চাইবে, তাদের কি জবাব দেবে তুমি? সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল রঙ্গন। 2 হাতে মুখ ঢেকে বিছানায় গড়িয়ে পড়ল সে। সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছিল তার। কেউ যেন এই মুহূর্তে মুরগির গলাটা ছিঁড়ে ধড়টা ছুঁড়ে ফেলেছে। কিছুক্ষণ বাদে আত্রেয়ের হাতের স্পর্শ পেল রঙ্গন। আত্রেয় যে ওর পাশে এসে বসেছে তা টের পায়নি রঙ্গন। রঙ্গন, এভাবে ভেঙে পড়ো না। আমরা এখনো কিছুই জানি না। সূর্যকে বের করতেই হবে। একটাই ভরসার কথা, ওর সঙ্গে তোমার স্ত্রী এবং শাশুড়ি রয়েছে, সুতরাং তাকে ফিরতেই হবে। রঙ্গনের চোখের সামনে তখন অনেক মুখ। দাসবাবু, মিসেস চোপড়া থেকে শুরু করে অনেক 5-10 হাজার রাখা মানুষগুলো যেন চোখের সামনে এসে দাঁড়িয়েছে, এবং এদের সবাইকে সরিয়ে দিয়ে মিসেস গুপ্তা এবং তার পেছনে সেই লোক দুটো এগিয়ে এলো। পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠতেই আত্রেই 2 হাতে রঙ্গনকে জড়িয়ে ধরল। রঙ্গন, শান্ত হও। এখন ব্যালেন্স হারলে আর কখনো মাথা তুলতে পারবে না। আমাদের সমস্ত ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। তুমি আমার সঙ্গে হাত মেলাও, আমরা যে করেই হোক রাস্তা খুঁজে বার করব। রঙ্গন ধীরে ধীরে মুখ তুলল। যদি পুরো ব্যাপারটা ভাওতা হয় তাহলে আমি ওকে খুন করব। ওর চেহারা এমন বীভৎস দেখাচ্ছিল। আত্রেয় বলল, তুমি কি জানো তোমার শাশুড়ির সঙ্গে ওর কি সম্পর্ক? ওরা পারিবারিক বন্ধু। তাই যদি হবে, তোমার শ্বশুর নিশ্চয়ই ওর খবর রাখেন। ওকে একবার টেলিফোন করে জিজ্ঞাসা করো না। আত্রেয় খুব ধীরে ধীরে রঙ্গনের বুকে হাত বোলাচ্ছিল। তড়াক করে উঠে টেলিফোনটা টেনে নিয়ে অপারেটরকে নম্বর বলল রঙ্গন। ওপাশে রিং হয়ে যাচ্ছে। বুড়ো কোথায়? মিনিট খানেক বাদে খুব বিরক্তি শুনতে পেল সে। কে? টেলিফোন তুলে ইনি হ্যালো বলেন না, কোনো রকম ভনিতা না করে জিজ্ঞাসা করল, দিল্লি থেকে কোনো খবর পেয়েছেন? না। কে বলছেন? আমি রঙ্গন। সূর্য আঙ্কেল সম্পর্কে আপনি কি জানেন? কে রঙ্গন? মাই গড, তুমি দিল্লি যাওনি? না। সূর্য আঙ্কেল আপনার কিরকম বন্ধু? সূর্য তো আমার বন্ধু নয়, ও তো তোমার শাশুড়ির পরিচিত। তাই নাকি? আপনার স্ত্রীর সঙ্গে ওর কি সম্পর্ক? এসব কথা আমাকে জিজ্ঞাসা না করলেই পারতে রঙ্গন। আমি যতটুকু জানি তোমার শাশুড়ির সঙ্গে বিয়ের আগে ওর আলাপ ছিল। বহুদিন বাইরে থাকায় মাঝখানে যোগাযোগ ছিল না। কিন্তু এসব প্রশ্ন তুলছো কেন? তোমাদের ফ্ল্যাট নিয়ে গোলমাল হয়েছে কিছু? ফ্ল্যাট? হ্যাঁ, সূর্যবাবু একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন শুনেছিলাম। আমি তোমার শাশুড়িকে বলেছিলাম সূর্যকে বলে তোমাদের কারো নামে ট্রান্সফার করে দিতে। সেই ব্যাপারে কিছু হয়েছে? রঙ্গন অসহায় চোখে আত্রেয়ের দিকে তাকালো। আত্রেই বিছানায় টান টান হয়ে শুয়ে এদিকে তাকিয়ে আছে। ওপাশ থেকে নিপার বাবা বলে চলেছেন, রঙ্গন, কথা বলছো না কেন রঙ্গন? শুনতে পাচ্ছ? ওর ওখানে কোনো আস্তানা আছে? আমি জানি না, কিন্তু তুমি ওদের সঙ্গে দিল্লিতে যাওনি? আমার তো যাওয়ার কথা ছিল না। সে কি? আমি তো শুনেছিলাম তুমি ওদের সঙ্গে যাবে। তোমাকে প্রজেক্টের ইনচার্জ করে সূর্য কিছুদিনের জন্য বিদেশে যাবে। এ ব্যাপারে কাগজপত্র তৈরি করে রেখে গিয়েছে সে অফিসে। মানে? আপনি কি বলছেন? রঙ্গন আর্তনাদ করে উঠল। আমায় তো কিছু বলে না কেউ। যাওয়ার আগের দিন তোমার শাশুড়ি দয়া করে জানালেন যে সূর্য কলকাতার সমস্ত দায়িত্ব তোমার উপর ছেড়ে দিচ্ছে। এরকম একটা অর্ডার নাকি সে সই সাবুত করে অফিসে রেখে গিয়েছে। ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দেবে। নিপার বাবার কথা শোনার ধৈর্য আর হচ্ছিল না রঙ্গনের। ধীরে ধীরে রিসিভারটা রেখে দিল সে। হঠাৎ মনে হলো তার চারপাশে অতল খাদ। সে নিজেই নিজের অজান্তে সেখানে পা বাড়িয়েছে। সমস্ত ব্যাপারটাই সূর্য আঙ্কেলের সাজানো। অথচ গতকালও যদি সে শুনতো এই প্রজেক্টে সে সর্বময় কর্তা হয়েছে, তাহলে পৃথিবীতে তার চেয়ে সুখী কে হতো? কিন্তু এখন তার গলায় ফাঁস পরাবার চমৎকার ব্যবস্থা করেছেন সূর্য আঙ্কেল। কি হলো? আত্রেয় জিজ্ঞাসা করল। হিংস্রভাবে তাকালো রঙ্গন। তারপর বিছানায় এসে ওর পাশে বসে জিজ্ঞাসা করল, সিবিআই এর রেড হবার আগে তুমি হেড অফিসে গিয়েছিলে? হ্যাঁ, তুমি তো পাঠালে। আত্রেয়ের গলায় বিস্ময়। সমস্ত কাগজপত্র এনেছো?
যতটা পেরেছি। আমার নামে সূর্য আঙ্কেল কোনো ডিড করেছেন? হাসলো আত্রেই। হ্যাঁ, দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। সেটা কোথায়? রঙ্গনের গলায় গুঙ্গানি। ওই টেবিলের ওপর। যেন হুশ করে অতল জলের নিচ থেকে উপরে উঠে আসছে এমন অনুভূতি হলো। দু হাতে আত্রেইকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো রঙ্গন। আত্রেই বেশ অবাক হয়ে গিয়েছিল এই অভিব্যক্তিতে। দু হাতে সে রঙ্গনকে ঠেলে তুলতে চাইল। এই কি করছো? আরে এখন নয়। রঙ্গন, পাগলামি করো না। একটু একটু করে শান্ত হতে হতে হাউ হাউ করে কেঁদে উঠল রঙ্গন। সূর্য আঙ্কেল আমাকে ফাঁসাতে চেয়েছিল। ওর মাথা বুকে আঁকড়ে আত্রেই জিজ্ঞাসা করলো, তোমার শ্বশুর কি বললেন? রঙ্গন, বি স্টেডি। নিপার বাবার সঙ্গে যা যা কথা হয়েছিল সমস্ত খুলে বলল রঙ্গন। এবার আত্রেই রঙ্গনের মাথাটাকে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে টেবিলটার কাছে চলে গেল। এই দেখো, তোমার নামে ডিড। কিছু না ভেবেই এটা এনেছিলাম। তখন পড়ে খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল সূর্য আমাকে বিট্রে করেছে। কিন্তু এখন দেখছি এটা না আনলে এতক্ষণে তোমার হাতে হাত করা পড়তো। আর একটা সিগারেট ধরালো আত্রেই। আই এম গ্রেটফুল আত্রেই, তোমার কাছে আমি কৃতজ্ঞ। রঙ্গন এগিয়ে আসছিল। মনে হয় 1 তারিখ থেকে ফ্ল্যাটটাও আমাকে ছেড়ে দিতে হবে। ওহ ভগবান! আমরা আজ রাতেই দিল্লি যাব। তোমার সঙ্গে টাকা আছে? রঙ্গন পার্স বের করলো। 800 টাকা রয়েছে সঙ্গে। সে বলল ফ্ল্যাটে যেতে হবে। 1000 বোধহয় আছে। তুমি সত্যিই বোকা। আত্রেই হাসলো। ওখানে গেলে তুমি ফিরতে পারবে? রঙ্গন ঠোঁট কামড়ালো। তারপরেই মনে পড়ল ঘোষবাবুর কথা। সিবিআই যদি ওর ফ্ল্যাটে রেড করে তাহলে ঘোষবাবু এখানে পৌঁছে যেত। কথাটা বলতেই আত্রেই মাথা নাড়ল। তুমি জানো না ওরা ওয়াচ করছে কিনা। ফ্ল্যাটে ঢোকা মাত্র ঝাঁপিয়ে পড়বে। এটা ঘোষবাবুর পক্ষে জানবার কথা নয়। তাহলে? পকেটে যে টাকা আছে তাতে স্বচ্ছন্দে ট্রেনে যাওয়া যায়, কিন্তু দিল্লিতে পৌঁছাতে কাল রাত্তির হয়ে যাবে। কার কাছে টাকা পাওয়া যায়? রঙ্গন ঘড়ি দেখল। মিসেস চোপড়া। না, অসম্ভব। রঙ্গন, মিসেস গুপ্তার কেসটা তুমি এনেছ না? চমকে আত্রের দিকে তাকালো রঙ্গন। এই নামটা জানলো কি করে ও? সূর্য আঙ্কেলের সঙ্গে শর্তই আছে ওর পরিচয় গোপন রাখতে হবে। তুমি জানলে কি করে? সূর্য বলেছিল আমাকে। তাছাড়া হেড অফিসের শেয়ার হোল্ডারদের যে লিস্ট সিবিআই পাবে সেখানেও থাকতে পারে। তোমার খুব পরিচিত শুনেছিলাম। ওর স্বামী আমার পরিচিত। রঙ্গন এড়িয়ে যেতে চাইছিল। তাহলে আমরা যদি ওর কাছ থেকে এক্ষুনি টাকা চাই তাহলে আপত্তি হওয়ার কথা নয়, তাই তো? উনি টাকা দিতে যাবেন কেন? রঙ্গনের চোখের সামনে সেই লোক দুটো ভেসে উঠল। ওরা ঠান্ডা মাথায় খুন করতে পারে। অবশ্য প্রাইভেট এজেন্সির লোক হলে আলাদা কথা। সেক্ষেত্রে পুলিশের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে। কারণ ওর স্বামী জানে না যে সুইস ব্যাংকে ওর নামে টাকা জমেছে। ওর স্বামী জানেন না যে উনি 10 লাখ টাকার শেয়ার কিনেছেন। 2টি কিস্তি সুইস ব্যাংকে জমা পড়েছে, কিন্তু তৃতীয়টি আর কখনোই জমা পড়বে না। অতএব আমাদের খরচের টাকার জন্য ওকে টেলিফোন করা যায়, কি বলো? নম্বর কত? আত্রেই হাসলো। প্রেম আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই রঙ্গন। বাট শি ইজ ডেঞ্জারাস। টাকা জমা দেবার সময় বুঝিয়ে দিয়েছেন উনি মোটেই নরম ধাতের মেয়ে নন। রঙ্গন বুঝতে পারছিল না তার কি করা উচিত। মেয়েরা মেয়েদের কাছে আয়নার মতো সরল। সময় চলে যাচ্ছে রঙ্গন। অপারেটরকে নাম্বারটা জানিয়ে আত্রেই বলল, তুমি ততক্ষণে কাগজপত্রগুলো ওই সুটকেসে গুছিয়ে নাও রঙ্গন। আমার যা কিছু ছড়ানো আছে সেগুলোও নিও। অপারেটরের মাধ্যমে কথা বলায় নানান ঝামেলা। এই সময় রিং হলো। রিসিভার তুলে খানিকক্ষণ কানে লাগিয়ে তারপর হাসলো আত্রেই। গুড আফটারনুন। মিসেস গুপ্তা আছেন? ওহো, আপনি মিস্টার গুপ্তা? নমস্কার। আমি একটু মিসেস গুপ্তার সঙ্গে কথা বলতে চাই। আমি? ওহো, দিস ইজ চায়না মেইন, রিপোর্টার অফ শি, দি ফেমাস জার্নাল ফর উইমেন ফ্রম বোম্বে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আপনার মতো বিখ্যাত শিল্পপতির স্ত্রীর একটা ইন্টারভিউ নিতে চাইছি। কি বলছেন? ইউ আর লিভিং ফর দিল্লি? আজকেই? ওহো, তার তো অনেক দেরি আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। রিসিভারে হাত চাপা দিয়ে আত্রেই বলল, তোমার বান্ধবী স্বামীকে নিয়ে দিল্লি যাচ্ছেন আজই। চমৎকার যোগাযোগ। তারপরেই হাত সরিয়ে বলল, হ্যালো, ইয়েস, গুড আফটারনুন। আপনার সঙ্গে আপনার বাড়িতে একদম একা দেখা করতে চাই। না, কোনো আপত্তি শুনবো না। টেলিফোন নামিয়ে রাখলে আপনার নিজেরই ক্ষতি হবে। আপনার স্বামী যদি সামনে দাঁড়িয়ে থাকেন
তাহলে মুখের এমন ভঙ্গি করুন যেন আমি মজার কথা বলছি। ন্যাকামি করে লাভ নেই। আপনার বিদেশ যাত্রার পরিকল্পনা যদি মিস্টার গুপ্তার কাছ থেকে লুকিয়ে রাখতে চান, তাহলে আমার জন্য টাকা রেডি রাখবেন। এই সামান্য অঙ্ক দিতে আপনার কোনো অসুবিধা হবে না। সুইস ব্যাংকে অনেক বেশি জমা পড়ছে। কোন রকম ডার্টি গেম খেলার আগে সতর্ক থাকবেন। রিসিভার নামিয়ে রেখে আত্রেই বলল, কি হলো? তুমি জানলে কি করে মিসেস গুপ্তা বিদেশে যাচ্ছেন? সহজ ব্যাপার। স্বামীকে লুকিয়ে যে সুইস ব্যাংকে টাকা জমায় তার এদেশে থাকার ইচ্ছে নেই। নাও কুইক। জানি না অপারেটর আড়ি পেতে শুনেছে কিনা, যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যেতে চাই। তোমার গাড়ি আছে নিচে? আত্রেই নিজেই গোছাচ্ছিল। হ্যাঁ, রঙ্গন যেন পায়ের তলায় মাটি পেল। এসব না করে আমরা তো গাড়িটাই বিক্রি করে দিতে পারতাম। কার কাছে এই অল্প সময়ে? সুটকেসটা রঙ্গনের হাতে ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো আত্রেই। লিফটে উঠে বলল, আমি রিসেপশনকে সামলাচ্ছি, তুমি গাড়িতে উঠে বসো। লিফট থেকে বের হতেই বেয়ারাগুলো অবাক হয়ে তাকালো। রঙ্গনকে ছেড়ে আত্রেই এগিয়ে যেতেই সে ডান দিকে ঘুরে সিঁড়ি ভেঙে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। ড্রাইভারটা অন্য ড্রাইভারগুলোর সঙ্গে গল্প করছিল। রঙ্গনকে দেখে এগিয়ে এলো। আত্রের বেরিয়ে আসতে বেশি সময় লাগলো না। গাড়িতে উঠে বলল, এদের অপারেটর মনে হয় বেশ ভদ্র, আড়ি পাতার অভ্যেস নেই। সূর্য এ মাসের ভাড়া মিটিয়ে গেছে। ওর ঠিকানা কি? রঙ্গন সেটা জানাতেই আত্রেই বলল, তুমি রেসকোর্সের কাছে এই গাড়িতে অপেক্ষা করবে। বাড়িতে কুকুর আছে? হ্যাঁ, মিসেস গুপ্তার খুব প্রিয়। ঠিক আছে, কিন্তু আমার ভয় করছে। তুমি খুব ঝুঁকি নিচ্ছ। ওরা পুলিশে খবর দিলে কি হবে ভাবতে পারছো? ওরা খবর দেবে না। যদি সিবিআই এর মধ্যে ওখানে পৌঁছে যায় তাহলে আলাদা কথা, কিন্তু তোমাকে ঝুঁকি নিতেই হবে। দয়া করে আমায় দুর্বল করে দিও না। আত্রেই ওর হাত চেপে ধরল। রেসকোর্সের কাছে গাড়ি পার্ক করতে বলল রঙ্গন। কোনো কথা না বলে আত্রেই নেমে গেল। গাড়ির সিটে হেলান দিয়ে আত্রেইকে ট্যাক্সি ধরতে দেখল। এই মেয়েটাকে এতদিন সে অফিসে দেখেছে, কিন্তু দেহ সর্বস্ব ছাড়া অন্য কিছু মনে হয়নি। আজ ওর অন্য চেহারা দেখল সে। যদি আত্রেই সঙ্গে না থাকতো তাহলে যে কি হতো ভাবতে পারছে না। সূর্য আঙ্কেল তাকে ডুবিয়েছে। এখন সমস্ত মানুষ তাকে শকুনের মতো ছিঁড়ে খাবে। সবাই তার কাছে এসে টাকা ফেরত চাইবে। সামনের মাসের 1 তারিখেই ঘটনাটা ঘটতে শুরু করবে। ওরা কেউ সূর্য আঙ্কেলকে চেনে না। সেই কি চেনে? নিপার মায়ের পূর্ব প্রেমিক। চমৎকার। হঠাৎ রঙ্গনের মনে হলো উত্তেজনায় এতক্ষণ নিপার কথা খেয়ালই ছিল না। নিপা কি করছে? সূর্য আঙ্কেল যদি ওদের দিল্লিতে ফেলে পালাতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তারা কলকাতায় জানাতো। নিপার জন্য কেমন যেন কষ্ট হচ্ছিল রঙ্গনের। সে আজকাল নিপাকে ভালোবাসে কিনা জানে না। নিপাই বা কি তাকে ভালোবাসে? কিন্তু তাদের শ্যামবাজারের ফ্ল্যাটে যে সময় কাটাতো তা কত সুন্দর ছিল। শুধু নিপা যদি একটু অল্পে সন্তুষ্ট হতো। এখন আর ওকে দোষ দিয়ে কি হবে? সে নিজেও কি শেষ পর্যন্ত টাকার নেশায় মেতে ওঠেনি? আজ সকালে যে ছিল রাজা, এই বিকেলে তাকে চোরের মতো লুকোতে হচ্ছে। কিন্তু নিপাকে দরকার। ও যখন জানবে আর কখনো গয়নাগুলো ছাড়বার জন্য রঙ্গন টাকা জোগাড় করতে পারবে না, তার আগেই সিবিআই এর হাত তাকে জেলে ছুড়ে দিবে, তখন পাগল হয়ে যেতে পারে। গয়নাগুলোকে প্রচন্ড ভালোবাসে নিপা। সাহেব! ডাক শুনে চমকে উঠল রঙ্গন। ড্রাইভার ওর দিকে তাকিয়ে আছে। নিপার পছন্দ করা ড্রাইভার। খুব সতর্ক ভঙ্গিতে রঙ্গন বলল, কিছু বলছো? কোনো বিপদ হয়েছে স্যার? কেন এ কথা বলছো কেন? আপনাদের ব্যাপার স্যাপার দেখে ঘোষবাবু তখন যা বলছিলেন তা সত্যি? পুলিশ আসবে কেন? ওই প্রজেক্টের ব্যাপারে একটা গোলমাল হয়েছে। আমরা দিল্লি যাচ্ছি সব ঠিকঠাক করার জন্য। বড় সাহেব সেখানেই আছেন। প্রজেক্টের কিছু হবে না তো স্যার? কেন, তাতে তোমার কি প্রয়োজন? গত মাসে আমি আমার মায়ের গয়না বিক্রি করে 5,000 টাকার শেয়ার কিনেছি স্যার। কিছু হলে আমার সর্বনাশ হয়ে যাবে। ড্রাইভারের মুখ ভাঙচুর হয়ে যাচ্ছে। রঙ্গন লোকটার দিকে তাকালো। এও শেয়ার কিনেছে। গয়না বিক্রি করেছে কার কথায়? কে তোমাকে কিনতে বলেছিল? মেম সাহেব, উনি বলেছিলেন কোনো ভয় নেই। হায় নিপা, তুমি কি এতক্ষণেও জানো না যে তোমার গয়নাগুলো আর ফেরাবার সামর্থ্য আমার নেই? ও বেচারাকে কি জবাব দেবে? রঙ্গন সচেতন হলো। একটু ইঙ্গিত দিলেই লোকটা ভেঙে পড়বে। এখন গাড়িটার খুব প্রয়োজন। সে হাসল। তুমি পাগল হয়েছ?
এত বড় প্রজেক্ট, এত টাকার ব্যবসা কি হঠাৎ ডুবে যেতে পারে? কিন্তু যদিও হয়, তো মেম সাহেব তো আছেন। ড্রাইভার যেন নিশ্চিন্ত আশ্বস্ত হলো। কিন্তু ঘোষবাবু তখন যেসব কথা বলছিলেন, তাতে আমার খুব ভয় হচ্ছিল। তাছাড়া আজ আপনাকেও অন্যরকম দেখাচ্ছে। কি রকম দেখাচ্ছে? দূর, ও তোমার মনের ভুল। যাও বিশ্রাম নাও। রঙ্গন দুহাত তুলে চুলে হাত বোলালো। আত্রেই ফিরে এলো 40 মিনিট বাদে। ট্যাক্সি ছেড়ে দিয়ে রঙ্গনের পাশে বসে ড্রাইভারকে বলল, তুমি আমাদের লিন্ডসে স্ট্রিটে ছেড়ে দাও। রঙ্গনের খুব কৌতূহল হচ্ছিল, কিন্তু ড্রাইভারের জন্য সে কোনো প্রশ্ন করতে পারছিল না। লোকটা নির্ঘাত তাদের সন্দেহ করছে, কারণ গাড়িতে বসে সে ঘন ঘন আয়নায় চোখ রাখছে। কিন্তু লিন্ডসে স্ট্রিটে কেন? আত্রেই চুপচাপ বসে আছে, মুখে নিশ্চিন্তে। রঙ্গন আর চোখে ওকে দেখল। মুখটুকু ঢেকে দিলে এ মেয়ে সোফিয়া লোরেনকেও টেক্কা দিতে পারত। গাড়ি তখন ভিক্টোরিয়ার সামনে দিয়ে ক্যাজরিনা অ্যাভিনিউতে ঢুকছে। হঠাৎ ড্রাইভার বলল, স্যার, পেছনের ওই গাড়িটাকে ভালো লাগছে না, তখন থেকে পেছন পেছন আসছে। চকিতে আত্রেই পেছনে ফিরে তাকালো। রঙ্গনও দেখলো একটা নীল রঙের অ্যাম্বাসেডর নিরীহ ভঙ্গিতে আসছে। ব্যাপারটা উড়িয়ে দেওয়ার জন্য বলল, তুমি খুব গোয়েন্দা গল্প পড়ো বুঝি? না স্যার, আমার ভুল হয়নি, দাঁড়ান দেখছি। চট করে সে গাড়িটাকে ঘুরিয়ে নিল ডানে, এবং রঙ্গন দেখল নীল অ্যাম্বাসেডরও বাঁক নিল। এবার গাড়ির গতি বাড়িয়ে দিল ড্রাইভার। প্রায় উড়ে এসে পার্ক স্ট্রিটের মোড়ের ট্রাফিকে ঢুকে পড়তেই পুলিশ হাত দেখালো। নীল অ্যাম্বাসেডর আর তাদের মধ্যে গোটা কয়েক গাড়ির ব্যবধান। আত্রেই বলল, বাঁদিকে টার্ন নিয়ে সামনের ট্রাফিকে ঢোকা যায় না? বেআইনি হবে, পুলিশ নম্বর দেবে। সে পরে দেখা যাবে, তাই করো, রঙ্গন হুকুম করল। একটু অনিচ্ছায় ড্রাইভার ঝুঁকি নিল। ওদের সামনে মাত্র একটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশের হাত দেখা নয়, তার পেছন দিয়ে হঠাৎ বাঁক নিয়ে দ্রুত দক্ষিণে আসা ট্রাফিকের সঙ্গে মিশে গেল ওরা। ট্রাফিক পুলিশ প্রচন্ড জোরে হুইসেল বাজাতে লাগলো। আর তখনই পেছন দিকে তাকিয়ে রঙ্গনের বুক হিম হয়ে গেল। ওদের গাড়িটা এভাবে বেরিয়ে যাচ্ছে দেখে নীল অ্যাম্বাসেডরের দরজা খুলে লোক দুটো হতভম্ব হয়ে এদিকে তাকিয়ে আছে। সেই লোক দুটো যাদের সঙ্গে সে ট্যাক্সিতে আসতে বাধ্য হয়েছিল। সামনে গাড়ি আটকে থাকায় ওদের পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব হলো না। তার মানে মিসেস গুপ্তা আত্রের পেছনে লোক লাগিয়েছিলেন। কিন্তু ওরা তো রেসকোর্সের কাছে গাড়ি বদলের সময় আত্রেইকে ধরতে পারত না। মিসেস গুপ্তা বোধহয় আত্রের উৎস দেখতে চেয়েছিলেন। লোক দুটো কি তাকে চিনতে পেরেছে পেছন থেকে? সদর স্ট্রিট দিয়ে গ্লোব সিনেমার পেছনে পৌঁছে গাড়ি দাঁড় করাতেই ড্রাইভার শর্টান ঘুরে বসল। স্যার, আপনি মিথ্যে কথা বলেছেন আমাকে। মিথ্যে কথা? কি বলতে চাইছো তুমি? গোলমাল না হলে এভাবে পালিয়ে এলেন কেন? হঠাৎ একটু উঁচু স্বরে হেসে উঠল আত্রেই। ওদের একজন আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি চাই না। আমার কথা বলতেই প্রবৃত্তি হয় না, তাই। বুঝেছ? থাক, তুমি এখানে অপেক্ষা করো, আমরা মিনিট 15-র মধ্যে আসছি। সোজা হোটেলে ফিরব। ড্রাইভারের মুখ হতভম্ব। কথাটা সে বিশ্বাস করতে পারছে না, আবার মুখের উপর অবিশ্বাসের কথাও জানাতে দ্বিধায় পড়ছে। সুটকেসটা নিয়ে নেমে পড়ল রঙ্গন। ওপাশের দরজা খুলে আত্রেই। এখন আর দিনের আলোর তেজ নেই। সদর স্ট্রিটে বেশ ভিড়। দ্রুত পা চালিয়ে একটা রেস্তোরাঁতে ঢুকে পড়ল ওরা। বেশ ভিড় দোকানটায়। অনেক রকম পুরুষ জোড়ায় জোড়ায় খেতে বসেছে বলে কেউ ওদের দিকে বেশ নজর দিচ্ছে না, এই রক্ষে। একটা খালি টেবিল পেয়ে দুটো কফি বলল আত্রেই। চারধারে এত কথার শব্দ হচ্ছে যে স্বচ্ছন্দে কথা বলা যায়। অন্য টেবিলের কারো কানে যাবে না। রঙ্গন আত্রেয়ের মুখের দিকে তাকিয়ে চাপা গলায় এই প্রথম জিজ্ঞাসা করল, কি হলো? অনেক বাজিয়ে নিঃসন্দেহ হয়ে তবেই দিয়েছেন, মিস্টার গুপ্তা বাড়িতে ছিলেন না। কিন্তু ওই লোক দুটোকে তোমার পেছনে লাগিয়েছেন। হ্যাঁ, আমার টেলিফোন পাওয়ার পরে নিশ্চয়ই ওদের নিয়োগ করা হয়েছে। ছেড়ে দাও এসব কথা, লোক দুটো খুঁজে মরুক, ততক্ষণে আমরা কাজের কথা সেরে নিই। এখন থেকে আমাদের দুজনকে একসঙ্গে চলতে হবে। সূর্যকে খুঁজে বের না করা পর্যন্ত আমাদের সব রাস্তা বন্ধ। অতএব এখন আমরা এমন কাজ না করি যাতে পরস্পরের উপর বিশ্বাস নষ্ট হয়। আত্রেই আত্রেই কফি আসছে দেখে চুপ করলো। রঙ্গনের দিকে কাপ এগিয়ে দিয়ে বলল, তুমি এখান থেকে বাড়িতে একটা টেলিফোন করো। বাড়িতে? হ্যাঁ, অপরিচিত গলা পেলে ছেড়ে দেবে। এখন হোটেলে ফোন করে জিজ্ঞাসা করবে ঘোষবাবু সেখানে গিয়েছে কিনা।
তারপরে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যাব কিনা ঠিক করব। কফি খেয়ে রঙ্গন ক্যাশ কাউন্টারের কাছে অনুরোধ করলো টেলিফোন পাওয়ার জন্য। লোকটা টাকা গুনতে গুনতে ঘাড় নাড়তেই রঙ্গন ডায়াল করলো। রিং হচ্ছে। 4 বারের পর ওপাশ থেকে রিসিভার তুলতেই ধক করে উঠল বুক। নিপার গলা, হ্যালো। আর চোখে আত্রেয়ীকে দেখে নিয়ে রঙ্গন বলল, নিপা, আমি বলছি, কখন ফিরেছ? খুব সংক্ষেপে বলো। তৎক্ষণাৎ নিপার আর্তনাদ শোনা গেল। ও তুমি? কোথা থেকে কথা বলছো? তুমি কি জানো না আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে? সূর্য আঙ্কেল হঠাৎ পাল্টে গেছেন। দিল্লিতে আমাদের ফেলে দিয়ে কোথায় যে চলে গেছেন জানি না। আমি ট্রেনে করে এইমাত্র ফিরছি। এসে দেখি এখানকার অফিস সিবিআই থেকে সিল করে দেয়া হয়েছে। ওরা তোমাকে আর সূর্য আঙ্কেলকে খুঁজছে। আমাকে প্রশ্ন করেছিল, আমি বলেছি আমি জানি না। কে এক মিসেস গুপ্তাও টেলিফোন করে তোমাকে খুঁজছিলেন। তুমি কোত্থেকে বলছো? রঙ্গন চাপা গলায় বলল, নিপা, আমার ফিরতে দেরি হবে। ওই ফ্ল্যাটে যা জিনিস আছে সব বিক্রি করে তোমার বাবার কাছে চলে যাও। কথাটা শুনবে। তোমার মা ফিরেছেন? না, মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়ে গিয়েছে। মা দিল্লির কালীবাড়িতে আছেন। কিন্তু রঙ্গন, এসব কি হয়েছে? নিপার প্রশ্নটা শেষ হওয়া মাত্র লাইনে কট করে শব্দ হতেই রঙ্গন রিসিভার নামিয়ে রাখল। ঘন্টা দুয়েক বাদে ওরা ভিআইপি রোডের ট্যাক্সিতে বসে। টিকিট কাটার পর এখন 4,000 করে আছে দুজনের কাছে। আত্রেই বলেছে টাকাটা আলাদা রাখতে। টেলিফোনের খবরটা জানার পর আত্রেই বলেছিল, আর ফেরার পথ নেই রঙ্গন, আমাদের আজই দিল্লিতে পৌঁছাতে হবে। কিন্তু ওরা যদি এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করে? কারা? ওই লোক দুটো? না, ওরা করবে না। কারণ মিসেস গুপ্তা দিল্লির ফ্লাইটে আমাদের কখনো আশা করবেন না। সিবিআই অপেক্ষা করতে পারে তোমার জন্য। তাহলে ওরা একজনকেই খুঁজবে। সস্ত্রীক কাউকে দেখলে হয়তো সন্দেহ নাও করতে পারে। টিকিটের নাম দুটো মনে রেখো। আত্রেয়ী, তুমি আমার জন্য এত ঝুঁকি নিচ্ছ কেন? আমি সূর্যর মুখোমুখি হতে চাই। তোমার মা বাবা? হো রঙ্গন, ডোন্ট বি সিলি। আমি শেষ হয়ে গেছি। এখন দয়া করে মেড ফর ইচ আদারের অভিনয় করো। তুমি আমার শরীরটাকে পছন্দ করো। কি করো না? সেটা সবাইকে বুঝিয়ে দিও এয়ারপোর্টে নেমে। আত্রেয় চোখ বন্ধ করতে রঙ্গন ওর হাত তুলে নিল নিজের হাতে। এছাড়া সে আর কিভাবে কৃতজ্ঞতা বোঝাবে? নাম্বার নিয়ে দৌড়ে দৌড়ে ওরা যখন প্লেনের কাছে পৌঁছলো তখনই সিঁড়ি সরানো হচ্ছে। কোনো মতে উপরে ওঠার পরেই দরজা বন্ধ করে দিল এয়ার হোস্টেস। ট্যাক্সি থেকে নেমে আত্রেয়ের সঙ্গে এয়ারপোর্টে ঢুকে ঠান্ডা হয়েছিল রঙ্গন। আত্রেয়ের মাথায় নতুন বউয়ের মতো অর্ধেক ঘোমটা। বাঁ হাত প্রায় সব সময় রঙ্গনের হাত জড়িয়ে রেখেছিল। কারা সিবিআই এর লোক রঙ্গন চেনে না। সেই লোক দুটোকেও নজরে পড়ছে না। তবু প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ না কেউ তাদেরকে লক্ষ্য করছে। প্লেনের দরজা বন্ধ হওয়ার পর ওর নিঃশ্বাস সহজ হলো। মাঝখানের প্যাসেজে আত্রায়ের পেছন পেছন যেতে সে থমকে দাঁড়ালো। দুপাশে সুবেশী যাত্রীরা বসে আছে। সামনেই পাশাপাশি 3 জন, মিসেস গুপ্তা, মিস্টার গুপ্তা এবং চোপড়া সাহেব। আরে সেন, তুমি এখানে? চোপড়া সাহেব চেঁচিয়ে উঠলেন। মিস্টার গুপ্তা হেসে ঘাড় নাড়লেন। তৃতীয় জনের মুখে কালবৈশাখী দৃষ্টি রোদ চশমার আড়ালে। হ্যালো, রঙ্গন কোনো মতে বলল। দিল্লি যাচ্ছ? তাছাড়া আর কোথায় যাবে এই প্লেন? মিস্টার গুপ্তা হাসলেন। ওয়েল সেড। চোপড়া সাহেব মাথা ঘুরিয়ে আত্রেয়ীকে খোঁজার চেষ্টা করলেন। কবে বিয়ে করলে টেরই পেলাম না। এভাবে ফাঁকি না দিলেই পারতে। হয়ে গেল। রঙ্গন কথাটা বলা মাত্র রোদ চশমার তলায় ঠোঁট দুমড়ে উঠল। তা আপনারা দল বেঁধে দিল্লি যাচ্ছেন, কি ব্যাপার? মিস্টার গুপ্তার একটা কেস আছে বোর্ডে। তুমি তো জানো এসব। চোপড়ার কথা শেষ হওয়া মাত্র রঙ্গন এগিয়ে গেল। ওই কথাটা বলার সময় চোপড়ার অস্বস্তি চোখ এড়ায়নি। মিস্টার গুপ্তা স্বাভাবিক ব্যবহার করেছেন, কিন্তু ওই মহিলা এখন আহত বাঘিনী। আত্রেয়ের সঙ্গে রঙ্গনের যোগাযোগ দেখতে পেয়ে হয়তো আঙুল কামড়াচ্ছেন মনে মনে। পাশে বসা মাত্র আত্রেই বলল, ওদের সঙ্গে কথা না বললেই পারতে। কি করব? লোকটার কাছে কয়েক বছর কাজ করেছি। প্রশ্ন করলে কিছু না বলে তো চলে আসা যায় না। আমি ভাবছি ভদ্রমহিলা কি জেনে গেছেন তার টাকা জলে চলে গিয়েছে? রঙ্গন চোখ বন্ধ করল। বোধহয় না। ভুল বললাম, নিশ্চয় জেনেছেন। তোমার অফিস যখন সিবিআই সিল করে দিয়েছে তখন ওর পক্ষে না জানার কোনো কারণ নেই। কিন্তু ভেঙে পড়ার লক্ষণ দেখছি না।
যে মেঘ ভাসিয়ে দিতে আসে তাতে খুব বেশি বজ্র থাকে না। মিনিট 10 বাদে আত্রেই আবার কথা বলল। আমার কিন্তু ভালো লাগছে না। কি ব্যাপার? মনে হচ্ছে দিল্লি এয়ারপোর্টে সিবিআই আমাদের জন্য অপেক্ষা করবে। আমাদের ছদ্মনাম তখন শত্রু হয়ে দাঁড়াবে। কিরকম? তোমার ওই 3 জন পরিচিত জানিয়ে দেবে আমরা মিস্টার অ্যান্ড মিসেস কে মুখার্জি নই। কাজটা আরো সহজ হয়ে যাবে। ওই মহিলা সেটা করতে খুব আনন্দ পাবেন। আমি এভাবে ধরা দিতে রাজি নই। ওরা যদি ধরে তাহলে আমাকে ধরবে, তোমাকে নয়। ছেলে মানুষের মতো কথা বলো না। তোমাকে ছাড়া দিল্লিতে আমি কিছুই করতে পারবো না। শোনো, আমি যা বলছি তুমি তাই করবে। একটু বাদে তুমি এয়ার হোস্টেসকে বলবে এখানে কোনো ডাক্তার আছে, কারণ আমার পেটে যন্ত্রণা হচ্ছে। সেটা যদি খুব বেড়ে যায় তাহলে একটু অবাক না হয়ে ওই মতো অভিনয় করে যাবে। তাহলে কি হবে? তাহলে আমাদের জন্য অন্য দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তুমি শুধু একবার বলে দিও এর আগে একবার এরকম হয়েছিল এবং তখন আমাকে অক্সিজেন দিতে হয়েছে, ব্যাস। দিল্লি যখন আর মিনিট 25 তখন ছটফট করতে শুরু করলো আত্রেই। রঙ্গন প্রথমে ওর মাথায় হাত বোলাচ্ছিল, কিন্তু পাশের যাত্রী বললেন আপনি এয়ার হোস্টেসকে বলুন ওষুধ দিতে। এয়ার হোস্টেস সব শুনে জিজ্ঞাসা করলেন খুব পেইন হচ্ছে? দাঁত দিয়ে ঠোঁট চেপে ঘাড় নাড়ল আত্রেই। মেয়েটি বলল দাঁড়ান, আমি একটু ওষুধ এনে দিচ্ছি। কিন্তু কিছুক্ষণের মধ্যে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো আত্রেই। ছোটখাটো ট্যাবলেটে তার কাজ হচ্ছে না। পাইলট এসেছিল দেখতে। রঙ্গন তাকে জানালো যে চিকিৎসার জন্যই তারা দিল্লিতে যাচ্ছিল এবং আগেরবার তাকে অক্সিজেন দিতে হয়েছিল। পাইলট ফিরে গেলে চোপড়া সাহেব বললেন কি হয়েছে? রঙ্গন এই ভয় পাচ্ছিল। হাতল তুলে আত্রেইকে সিটের ওপর শুইয়ে দেওয়া হয়েছে। পাশের সিটের ভদ্রলোক পেছনে চলে গেছেন। আত্রেয়ের মুখ সাদা, বুকের কাপড় সরে গেছে। অত সরু কোমরের ওপর নিটল কাঞ্চনজঙ্ঘা দেখে চোপড়ার মুখ শুকিয়ে গেল। সিরিয়াস কিছু? পেটে যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আলসার আছে। রঙ্গন হাঁপ ছেড়ে বাঁচল। কারণ সরি সরি বলে চোপড়া সাহেব নিজের সিটে ফিরে গেলেন। এয়ার হোস্টেসটি খুব সেবা করছিল। এই সময় ক্যাপ্টেন এসে বলে গেলেন যে তিনি দিল্লিকে জানিয়ে দিয়েছেন পেশেন্টের কথা। একটা অ্যাম্বুলেন্স অক্সিজেন নিয়ে প্লেনের কাছে অপেক্ষা করবে। কোনো চিন্তার কারণ নেই। পেশেন্টকে এখন একটু আরাম দেবার চেষ্টা করা হোক। পাইলট চলে যাওয়া মাত্র হাঁটুর নিচে প্রচণ্ড চিমটি খেল রঙ্গন, কিন্তু তাকে প্রাণপণে চেষ্টা করতে হচ্ছিল মুখটাকে উদ্বিগ্ন রাখতে। দিল্লি এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে চেপে ওরা বেরিয়ে এলো। গাড়ির ভেতরে ওরা ছাড়াও আরো 2 জন রয়েছে। আত্রেই এখনো অভিনয় করে যাচ্ছে, কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়নি। মুখে গঙ্গানিটাকে ঠিক রেখে আত্রেই ইশারা করলো রঙ্গনকে মুখ নামাতে। হসপিটাল ভর্তি হবার পরেই কাটবো। তোমার সুটকেস নিয়েছো? সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল রঙ্গন। তাড়াহুড়োয় সেটাকে প্লেনেই ফেলে এসেছে। ওই সুটকেসে সমস্ত কাগজপত্র এবং আত্রেয়ের কিছু পোশাক রয়েছে। সে চিৎকার করে অ্যাম্বুলেন্সটাকে থামাতে বলল। কোনো মতে রঙ্গন বোঝালো যে সে খুব প্রয়োজনীয় সুটকেস প্লেনে ফেলে এসেছে, অতএব গাড়িটাকে ফেরানো হোক। সঙ্গের লোকটা ড্রাইভারকে বলল গাড়ি থামাতে, কিন্তু তারা বলল যে এরকম পেশেন্টকে নিয়ে আর ফেরা ঠিক হবে না। তার চেয়ে নিজে ফিরে গিয়ে ওটাকে নিয়ে হসপিটালে চলে আসুন। এই কয়েক মুহূর্তেই রঙ্গনের কপালে ঘাম জমেছিল। সে দেখলো আত্রেই তাকে ইশারা করছে ওদের কথা শুনতে। সময় নষ্ট না করে লাফিয়ে নেমে পড়তেই অ্যাম্বুলেন্সটা আত্রেইকে নিয়ে বেরিয়ে গেল। আর তখনই শব্দটা শুনতে পেল রঙ্গন। পুলিশের জিপ আসছে। চট করে একটু সরে যেতেই জিপটাকে ছুটে যেতে দেখলো সে অ্যাম্বুলেন্সের পেছনে। এখন অনেক রাত। দিল্লির রাস্তায় লোকজন নেই। সোজা পথটার দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল সে। অ্যাম্বুলেন্সটাকে আটকালো পুলিশের জিপ। রঙ্গনের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কোনো রকমে সে একটা গলির মধ্যে ঢুকে পড়ল। ভাগ্যিস এয়ারপোর্ট ছাড়িয়ে অনেকটা চলে এসেছে ওরা, নইলে এই আড়াল মিলত না। আর একটু দেরি করলেই সে গ্রেপ্তার হয়ে যেত। ভাগ্যিস সুটকেসের কথা মনে করিয়ে দিয়েছিল আত্রেই। রঙ্গনের 2 চোখ ভেজে উঠল। এই মেয়েটা তাকে প্রতি পদে বাঁচিয়ে দিয়ে গেছে। এখন এখন আর ওর সাহায্য পাওয়া যাবে না। পুলিশের কাছে কতটা সত্যি কথা বলবে আত্রেই? রঙ্গন মাথা নাড়ল। একটাও না, অন্তত আজ রাতে নয়। কিন্তু পুলিশ অ্যাম্বুলেন্সকে তাড়া করলো কেন?
ওরা যদি কলকাতা থেকেও খবর পায় তাহলে মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি বাছাই করা মুশকিল। মিসেস গুপ্তা, রঙ্গনের চোয়াল শক্ত হলো। ওই মহিলাই পুলিশকে জানিয়েছে। কিভাবে তা এখন মাথায় ঢুকছে না, কিন্তু এছাড়া বিকল্প কোনো সম্ভাবনা নেই। এই নির্জন রাস্তায় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। রঙ্গন প্রথমে ভেবে পাচ্ছিল না সে কোথায় যাবে। পুলিশ নিশ্চয়ই এখন তাকে খুঁজছে, নিশ্চয়ই এই রাস্তা চষে ফেলবে ওরা। রঙ্গন দেখলো এদিকের বাড়ি ঘরদোর নতুন তৈরি হচ্ছে। আজ রাতে এখানেই লুকিয়ে থাকতে হবে যে করেই হোক। দিনের আলো না ফুটলে রাস্তায় পা বাড়ানো বোকামি হবে। পকেটে 4,000 টাকা নিয়ে একটা অন্ধকার কোণে ইট বালির আড়ালে বসে পড়ল রঙ্গন। ওর চোখ দুটো খোলা, কান সজাগ। আলো ফোটা মাত্র রাস্তায় পা দিল রঙ্গন। সারা রাত না ঘুমিয়ে ওর নার্ভের উপরে প্রচন্ড চাপ থাকায় শরীর টলছিল। দিল্লিতে এসে কোনো লাভ হলো না। কলকাতায় থাকলে অনেক লুকোনোর জায়গা পাওয়া যেত। সূর্যাঙ্কেল এখন যে এখানে আছেন তার নিশ্চয়তা কি, কিন্তু আত্রেই নিশ্চিত ছিল লোকটা এখানেই আছে। মেয়েটার কখনো ভুল হয়নি। একটা খালি ট্যাক্সি পেয়ে বর্তে গেল রঙ্গন। সোজা কালীবাড়িতে চলে এলো সে। এই একটিমাত্র সূত্র, অবশ্য নিপার মা দিল্লি ছেড়ে যদি না গিয়ে থাকেন। এখন তেমন করে সকাল হয়নি, রাস্তাটা একদম ফাঁকা। ট্যাক্সিটা দাঁড় করিয়ে রঙ্গনের মনে হলো যদি এখানে পুলিশ ইতিমধ্যেই এসে থাকে তাহলে তো হয়েই গেল। যাই হোক, তাকে ঝুঁকি নিতেই হবে, আর কিছু ভাবতে পারছে না। আর তখনই তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। নিপার মা বেরিয়ে আসছেন, ডান হাতে একটা ভারী সুটকেস। রাস্তায় পা দিয়ে এপাশে ওপাশে দেখেই এই ট্যাক্সিটার উদ্দেশ্যে হাত নাড়লেন। হয়তো ভেবেছিলেন এটা ফাঁকা। রঙ্গন ড্রাইভারকে বলল গাড়িটাকে ঘুরিয়ে ওই ফুটপাথে নিয়ে যেতে। ট্যাক্সিটা আসতে দেখে নিপার মা কয়েক পা এগিয়ে এলেন, কিন্তু দরজা খুলে রঙ্গন নামতেই ভূত দেখার মতো আঁতকে উঠলেন। রঙ্গন গম্ভীর গলায় বলল, উঠে আসুন। সমস্ত মুখ চোখে আতঙ্ক। নিপার মা মাথা নাড়লেন, না, রাস্তায় সিন করবেন না। না, আমি যাব না, আমার অন্য কাজ আছে, আমি কিছুতেই কলকাতায় যাব না। আপনাকে আমি কলকাতায় নিয়ে যেতে আসিনি। তাহলে? আতঙ্কটা এখনো খেলা করছে চোখে। তোমাকে ওরা পাঠায়নি? কেউ আমাকে পাঠায়নি, উঠে আসুন, কথা আছে। প্রায় বাধ্য হয়ে নিপার মা উঠলেন। তুমি আমাকে নিতে আসোনি? বললাম তো না। কোথায় যাচ্ছেন আপনি? সে তোমাকে আমি বলবো না। রঙ্গন, তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও। এতদিন পরে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। আমি কোনো বাধা আর মানব না। স্বামী, মেয়ে, সংসার আজ আমার কাছে মূল্যহীন। রঙ্গন দেখল ভদ্রমহিলা আবেগে চোখ বন্ধ করলেন। সে খুব অবাক হচ্ছিল যদিও, কিন্তু মুখে তা প্রকাশ করল না। ঠিকানাটা বলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। না, ও আমাকে নিষেধ করেছে। কিন্তু আমার যে দরকার। ওর অনেক টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি, এগুলো ওর হাতে তুলে দিয়ে আমি ফিরে যেতে চাই। তুমি ওর জন্য টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, দেখুন। 100 টাকার নোটগুলো দেখালো রঙ্গন। কিন্তু পুলিশ? পুলিশ ওখানে হামলা করেনি? না তো, কেন করবে? মিথ্যে কথাটা চমৎকার বলল রঙ্গন। তবে কি ভুল হলো ওর? মানুষ মাত্রই ভুল হতে পারে। ঠিক আছে, চলো, তুমি যখন ওর জন্য টাকা নিয়ে এসেছো। ড্রাইভারকে ঠিকানাটা বললেন নিপার মা। আহ! রঙ্গনের স্বস্তিতে নিঃশ্বাস পড়ল। শেষ পর্যন্ত সূর্যাঙ্কেলের মুখোমুখি হওয়া যাবে। যেতে যেতে একটু একটু করে নিপার মায়ের মুখে ওর স্বপ্নের কথা জেনে স্তম্ভিত হয়ে গেল রঙ্গন। সূর্য আঙ্কেলকে উনি নাকি বিয়ের আগে থেকেই ভালোবাসতেন। দুর্ভাগ্য যে এতকাল আলাদা থাকতে হয়েছে। কিন্তু আর নয়। এবার তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। সূর্য আঙ্কেলও নাকি তাই চেয়েছিলেন। তবে সংসার ছেড়ে যাওয়ার আগে তিনি চেয়েছিলেন তার মেয়ে জামাই অর্থবান হোক। তাই এত ব্যবস্থা। স্বামীকে কোনোদিন তিনি ভালোবাসেননি, সেই প্রশ্নও ওঠে না। কিন্তু দিল্লিতে এসেই সব গোলমাল হয়ে গেল। কেউ সূর্য আঙ্কেলের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। বাধ্য হয়ে গা ঢাকা দিতে হয়েছে তাকে। নিজের মেয়েকে সব খুলে বলেছেন তিনি। সে ভুল বুঝে একা ফিরে গেল। তিনি আর ফিরবেন না। যমুনা নদীর ধারে এক যোগীর আশ্রমে দীক্ষা নিচ্ছেন ওরা আজ। সেখানেই স্বামী স্ত্রীর মতো থাকবেন। পুলিশের ঝামেলা চুকলে সূর্য আঙ্কেলের সঙ্গে তিনি সুইজারল্যান্ড চলে যাবেন। নিপার মা বললেন, জানি না তোমার কি মনে হচ্ছে, কিন্তু রঙ্গন, ভালোবাসার কোনো বয়স নেই। এখন তো আমার শরীরের চাহিদাও নেই।
কিন্তু প্রিয়জনকে কাছে পাওয়ার জন্যে আমি সব কষ্ট সহ্য করতে পারি। ট্যাক্সিটা ছুটছিল। কথাগুলো শেষ করে নিপার মা চোখ বন্ধ করলেন। তার শরীরে যে রোমাঞ্চ তা কণ্ঠস্বরে স্পষ্ট ছিল, এখন অভিব্যক্তিতেও ধরা পড়ল। রঙ্গন কোনো রকমে নিজেকে শান্ত রাখছিল। তার চোখের সামনে যে প্রৌঢ়া বসে আছেন, তিনি প্রতারিত হয়েও উপলব্ধি করতে পারছেন না। কোনো কোনো মেয়ের মনের বয়স হয়তো 1 ইঞ্চিও বাড়ে না। নিপার মায়ের বহু পুরনো দুর্বলতাকে সুন্দরভাবে ব্যবহার করেছেন সূর্য আঙ্কেল। নিশ্চয়ই এই মহিলার সঙ্গ সূর্য আঙ্কেলকে সাহায্য করবে। রঙ্গনের মনে হলো নিপার মাকে সব কথা খুলে বলা উচিত। সব শুনে যদি ওর চেতনা না ফেরে তাহলে। ঠিক সেই সময়ে নিপার মা ট্যাক্সির জানালার দিকে ফিরে অদ্ভুত গলায় বললেন, যে যাই বলুক, আমি এখন আর কাউকে কেয়ার করি না। কথাটা শোনা মাত্র মন পাল্টালো রঙ্গন। না, একে সূর্য আঙ্কেলের কথা বলে কোনো লাভ হবে না। এখন ইনি পুরোপুরি সম্মোহিতা। বরং বিপরীত কথা শুনলে রঙ্গনকে সূর্য আঙ্কেলের কাছে উনি নিয়ে যাবেন কিনা সন্দেহ। অতএব যা করবার নিজেই করবে সে। যমুনা নদীর গায়ে খুব নির্জন একটা জায়গায় ট্যাক্সিটা ছেড়ে দেয়া হলো। নিপার মা সুটকেসটা নিয়ে নামতেই রঙ্গন বলল, ওটা আমাকে দিন, আপনি কেন কষ্ট করবেন? সঙ্গে সঙ্গে নিপার মা চমকে উঠলেন যেন। না, এটা আমি কাউকে দেব না, যত ভারী হোক, আমার কষ্ট হবে না। এবারও রঙ্গন নিজেকে শান্ত রাখল। তারপর উদাসীন গলায় বলল, চলুন। কথাগুলো বলেই বোধহয় নিজের উত্তেজনা টের পেয়েছিলেন নিপার মা। সামান্য নিচু গলায় বললেন, আসলে আমি এখন থেকে স্বাবলম্বী হতে চাই, তাই ওই দিক দিয়ে চলো। রঙ্গন দেখল চারিদিকে অসংখ্য ঝুপড়ি। খুব নিচু শ্রেণীর ভিখিরিরা এই জায়গায় থাকে। ঝকমকে দিল্লি শহরের গায়ে যে এরকম একটা এলাকা আছে তা জানা ছিল না রঙ্গনের। অথচ নিপার মাকে দেখে মনে হচ্ছে তিনি এই জায়গায় এর আগে অনেকবার এসেছেন। এত বড় এবং ভারী সুটকেস নিয়েও মহিলার হাঁটতে কোনো অসুবিধা হচ্ছিল না। পথ চিনতে কাউকে প্রশ্ন করছিলেন না তিনি। সেই ঝুপড়িগুলোর মধ্য দিয়ে অনেকটা হেঁটে নদীর গায়ে চলে আসতেই একটা কালী মন্দির চোখে পড়ল। মন্দিরের অবস্থা খুবই সাধারণ। দূর থেকে মায়ের উগ্রমূর্তি দেখা যাচ্ছে। চারপাশে যেসব মানুষ আসা যাওয়া করছে তাদের চেহারাই বলে দেয় যে ওদের জীবন স্বাভাবিক নয়। রঙ্গনের মনে হলো দিল্লি শহরের নিচু স্তরের অপরাধীদের ঠেক এই ঝুপড়িগুলো। মন্দিরের ঠিক পেছনেই কয়েকটা টিনের চালা। রঙ্গনকে চাপা গলায় নির্দেশ দিলেন নিপার মা, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি ওকে তোমার কথা বলি। কিরকম মেজাজ আছে জানি না তো। রঙ্গন ঘাড় নাড়ল। সে জায়গাটাকে লক্ষ্য করছিল। টিনের চালার সামনেই নদী, পেছনে একটা ঝাঁকড়া গাছ। এরকম একটা জায়গায় সূর্য আঙ্কেলের মতো লোক আশ্রয় নেবেন তা কল্পনাও করা যায় না। চারধারে উলঙ্গ শিশুরা চিৎকার করে খেলছে। মেয়েরা সামান্য ব্যাপার নিয়ে পরস্পরের সঙ্গে কলহে মত্ত। নিপার মা একটা টিনের দরজায় শব্দ করলেন। কোনো সাড়া এলো না। দ্বিতীয়বার শব্দ করতে ভেতর থেকে একটা মোটা গলা ভেসে এলো। কে? নিপার মা খুব নরম স্বরে জবাব দিলেন, আমি গো। রঙ্গনের মনে হলো যেন একটি কিশোরী কথা বলল। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দূরে দাঁড়িয়ে রঙ্গন দেখল দরজায় এসে দাঁড়ালেন সূর্য আঙ্কেল। তার পরনে লাল লুঙ্গি, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের টিপ আর হাতে গাঁজার কলকে। নিপার মাকে দেখে তার মুখে একটা খিলখিলে হাসি ছড়িয়ে পড়ল। এসো এসো গো আমার ভৈরবী। তারপর হাত বাড়িয়ে সুটকেসটা নিয়ে জিজ্ঞাসা করলেন, সব আছে তো সখী? নিপার মা সুখী বেড়ালের ভঙ্গিতে ভেতরে ঢুকে গেলেন সূর্য আঙ্কেলের সঙ্গে। রঙ্গন দ্রুত পা চালালো। দরজার পাশে এসে দাঁড়াতেই সে সূর্য আঙ্কেলের গলা শুনতে পেল। সব ব্যবস্থা হয়ে গেছে, আজ ভোরেই উড়ে যাচ্ছি আমরা। কোথায়? নিপার মায়ের গলা কাঁপল। ফ্র্যাঙ্কফুর্টে, সেখান থেকে জুরিক। ব্যাস, আমাদের আর কে পায়। তুমি আরেকটা খবর শুনলে খুব খুশি হবে। কি খবর? একটু কাছে এসো ভৈরবী। রঙ্গন এসেছে, তোমার জন্য অনেক টাকা নিয়ে এসেছে সে। নিপার মায়ের কথা শেষ হওয়া মাত্র সূর্য আঙ্কেল চিৎকার করে উঠলেন, কে এসেছে? রঙ্গন। কোথায় সে? বাইরে দাঁড়িয়ে আছে, আমি যখন বের হচ্ছিলাম। কথাটা শেষ হবার আগেই রঙ্গন দরজায় গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সূর্য আঙ্কেলের মুখটা বীভৎস হয়ে গেল। ওকে তুই পথ চিনিয়ে এনেছিস হারামজাদি?
চাপা গর্জন করে সপাটে চড় মারলেন সূর্য আঙ্কেল নিপার মায়ের গালে। কোনো শব্দ বের হলো না মুখ থেকে। নিপার মা ঘুরে পড়ে গেলেন মেঝে। পড়ে রইলেন নিস্পন্দ হয়ে। এক লাফে খাটিয়ার পাতা বিছানার নিচ থেকে রিভলভার বের করে উঁচিয়ে ধরলেন সূর্য আঙ্কেল। কি চাই? সে উদ্যত অস্ত্রের সামনে দাঁড়িয়ে হঠাৎ একদম নিরাসক্ত হয়ে গেল রঙ্গন। সেই সূর্য আঙ্কেল যার ব্যাংক ব্যালেন্সে ছাতা পড়েছে, অঙ্গে ৮,০০০ টাকার পোশাক, তিনি একটা আহত জন্তুর মতো তার দিকে তাকিয়ে আছেন লুঙ্গি পরে খালি গায়ে এই নোংরা বস্তিতে। এর কাছে কি চাইবে সে? কি চাওয়া যায়? সূর্য আঙ্কেল হিসে হিসে গলায় জিজ্ঞাসা করলেন, কেন এসেছো এখানে? উত্তরটা আপনি জানেন। রঙ্গন কেটে কেটে উচ্চারণ করল। টাকা চাই? হ্যাঁ। কত টাকা চাই? আমার ক্লায়েন্টদের যা জমা ছিল তা ফিরিয়ে দিন। হুকুম? হুকুম করছো আমাকে? জানো তোমাকে ইচ্ছে করলে কুকুরের মতো গুলি করে মেরে ফেলতে পারি, কেউ আসবে না বাঁচাতে। টাকাগুলো আমার চাই। চাই? চাই বললেই পাওয়া যায়? যখন জমা রেখেছিলে তখন খেয়াল ছিল না? টাকায় টাকা বানাবার লোভ তখন ফোঁস করছিল না? টাকা চাইবার সময় লোভের রাশ টানতে খেয়াল ছিল না? মুফতে টাকা চাই, কি লোভ কুকুরদের! সূর্য আঙ্কেল অস্ত্রটা উঁচিয়ে রঙ্গনের দিকে এগিয়ে আসছিলেন। টাকাগুলো কোথায়? নেই, সব হাওয়া। তোদের ছিল পুকুরের লোভ, আমার ছিল সাগরের। এখন এই সুটকেসটা আর এই বুড়ি মেয়ে মানুষটা, এই আমার সম্বল। অত টাকা সব হাওয়া হয়ে গেল? রঙ্গন বিশ্বাস করতে পারছিল না। বিশ্বাস হচ্ছে না? আমারও হয়নি। চোরের ওপর বাটপার থাকে, নইলে আমার মতো লোক ওই ভিখিরিদের আস্তানায় লুকিয়ে থাকে? আপনি মিথ্যা কথা বলছেন। নিশ্চয়ই আপনি টাকা পাচার করেছেন। সূর্য আঙ্কেল মাত্র ৩ হাত দূরে। কথাটা শোনা মাত্র তার চোখ জ্বলে উঠল। বেশ করেছি। তুই কি ভেবেছিস এখান থেকে বেঁচে ফিরতে পারবি? আমি সংকেত করা মাত্র ওরা তোকে কেটে যমুনার জলে ভাসিয়ে দেবে। রঙ্গনের মনে হলো কথাটা সত্যি। সূর্য আঙ্কেলের মুখের প্রতি স্পন্দন বলে দিচ্ছে তিনি ওকে ছেড়ে দেবেন না। তার গোপন আস্তানার খবর বাইরে পাচার করবার সুযোগ তিনি বেঁচে থাকতে দিতে চাইবেন না। রঙ্গন শেষবার বাঁচবার চেষ্টা করল। যেন এসব কথার তার কোনো প্রতিক্রিয়া হয়নি এমন ভঙ্গি করে সে পেছনে ফিরে চিৎকার করল, এসো আত্রেয়ী, উনি এখানে। আত্রেয়ী? চমকে উঠলেন সূর্য আঙ্কেল, যেন ভূত দেখলেন সামনে। রঙ্গন চমৎকার মিথ্যা বলল। হ্যাঁ, ও আমাকে ফলো করে এখানে এসেছে। আপনার সঙ্গে বোঝাপড়া করতে চায় ও। পলকে কয়েক পা পিছিয়ে গেলেন সূর্য আঙ্কেল। তার মুখে এমন ভয়, নার্ভাস গলায় বললেন, না না, মিথ্যে কথা। আত্রেই আসতে পারে না। আমি ওকে ঠকাতে চাইনি। আমি শুধু বাচ্চাটাকেই নষ্ট করতে বলেছিলাম। ও গড, এখন কি হবে? শি উইল নট লিভ মি। নিশ্চয়ই। আর ওই মহিলা যদি আত্রেয়ের কথা শোনেন, তাহলে আজ রাতে ফ্রাঙ্কফুর্টে উড়ে যাওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে আপনাকে। নো! পাগলের মতো ঘুরপাক খেতে খেতে চিৎকার করে উঠলেন সূর্য আঙ্কেল। আর তখনই নিপার মা উঠে বসে হাউ হাউ করে কেঁদে উঠলেন। শয়তান! তুমি শয়তান! আমি তোমাকে ছাড়ব না। আর তখনই শব্দটা ছিটকে উঠল। রঙ্গনের চোখের সামনে নিপার মায়ের মুখটা নড়ে উঠল। তারপর এক গাদা রক্তের সঙ্গে শরীরটা ধীরে ধীরে মেঝেতে গড়িয়ে পড়ল। এক লাফে রঙ্গন দরজা ছেড়ে মন্দিরের কাছে চলে আসতেই পিলপিল করে লোকজন ছুটে আসছে গুলির শব্দ শুনে। মুহূর্তেই টিনের ঘরটাকে ঘিরে বৃত্ত দাঁড়িয়ে গেল। সবাই উত্তেজিত হয়ে লক্ষ্য করছে দরজাটা। ঠিক সেই মুহূর্তে সূর্য আঙ্কেল উন্মাদের মতো দরজায় এসে দাঁড়ালেন রিভলভার হাতে। সামনে এত মানুষ দেখে তার কপালে ভাঁজ পড়ল। তিনি চিৎকার করে ডাকলেন, রঘুবীর, রঘুবীর! কেউ সাড়া দিল না। সূর্য আঙ্কেলের মুখে চিন্তার ছাপ পড়ল। এক মুহূর্তে তার চোখ দুটো জনতার মাঝখানে কাউকে খুঁজল। রঙ্গনের বুঝতে অসুবিধা হচ্ছিল না তিনি কাকে খুঁজছেন। তার উপর দৃষ্টিটা পড়তে সূর্য আঙ্কেল অস্ত্রটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকলেন। এখন রঙ্গনের চারপাশে ভিখিরি টাইপের মানুষের ভিড়। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া সম্ভব নয়। সূর্য আঙ্কেলের ঠোঁটে হাসি খেলে গেল। তিনি আবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতে উৎসাহী জনতা দরজা অবধি পৌঁছে গেল। আর সেই সময় দ্বিতীয় গুলির শব্দ ছিটকে এলো ঘরের ভেতর থেকে। কোনো আর্তনাদ নয়, শুধু অস্ত্রের শব্দ চারপাশ কাঁপালো।
আর একবার আত্রেয়ের কাছে কৃতজ্ঞ হলো রঙ্গন। এবারও তার জীবন বাঁচালো মেয়েটা। হয়তো এই মুহূর্তে আত্রেই পুলিশের হেফাজতে হাসপাতালে কিংবা থানায়, অথচ তার নামটাকে সে বর্মের মতো ব্যবহার করে বেঁচে গেল। মানুষগুলো চিৎকার করছে। এর মধ্যে কেউ কেউ ঢুকে গেছে দরজা ঠেলে ঘরের মধ্যে। নির্লিপ্ত পায়ে হেঁটে যাচ্ছিল রঙ্গন। কোথায় যাচ্ছে সে জানে না। দুটো মৃতদেহ পেছনের ঘরে পড়ে আছে, অথচ নিজেকে তার মৃত মানুষ বলে মনে হচ্ছিল। ঝুপড়ির মধ্য দিয়ে যখন সে হাঁটছিল, তখন তার পেছনে উত্তেজিত জনতার ভিড় জমছে। ভিড়টা তার পেছন পেছন আসছে, কিন্তু রঙ্গন সেদিকে তাকাচ্ছিল না। সে চুপচাপ হেঁটে যাচ্ছিল। এখন আর কিছুতেই তার কিচ্ছু এসে যায় না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস টাকা পয়সা এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও তা কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।